সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে D2K ব্যাকগ্রাউন্ডের একটি স্পেশাল প্রোগ্রামে উপস্থিত হয়েছি আপনাদের সাথে। তো আশা করছি আজকে প্রোগ্রামটি একটু ব্যতিক্রমধর্মী হবে, ভালো লাগবে। তো আমরা একটা আড্ডা আজকে এখানে করব। তো সেই আড্ডাটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের রফিকুল আমিন স্যার একটা রাজনৈতিক দল আগামীকাল ঘোষণা করতে যাচ্ছেন, উদ্বোধন করতে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, রফিকুল আমিন স্যার একসময় বলেছিলেন যে ডেস্টিনি 2000 লিমিটেড হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। তো সেই ক্ষেত্রে আজকে রফিকুল আমিন স্যার রাজনীতির শরণাপন্ন হয়েছেন। তো সবকিছু মিলিয়ে আজকে 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের যে চাওয়া, যে আমাদের কর্মসংস্থান ফিরে ফিরে পাওয়া এবং আমাদের যেই আমরা বিনিয়োগ করেছি আমাদের বিনিয়োগ ফিরে পাওয়া, তাহলে এই রাজনৈতিক যে একটা দল নতুনভাবে উনি করছেন, এই ক্ষেত্রে আমাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের কাজের অথবা বিনিয়োগের কি হবে? এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আমাদের 5 জন মেহমান আমার সাথে আছেন আজকে। আমরা কিছুক্ষণ আড্ডা দেব, কথা বলবো, আর বিষয়গুলো আশা করছি এখান থেকে আমরা কিছু জানার, বোঝার চেষ্টা করব যে আসলে হচ্ছেটা কি, সবকিছু মিলিয়ে। আমরা প্রথমে আমাদের পরিচয় পর্বে চলে যাই, তারপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আমি ছাড়াও 5 জন স্বনামধন্য, অর্থাৎ যার যার জায়গায় স্বনামধন্য ব্যক্তিত্ব, যারা দীর্ঘদিন যাবৎ ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের পক্ষে লড়ে যাচ্ছেন বছরের পর বছর ধরে। তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষগুলোই কিন্তু আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা আমরা পাচ্ছি প্রথমেই যে আমাদের এই বর্তমান পিএইচডি ফোরামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই, পিএইচডি তিনি আছেন আমাদের সাথে। আছেন আমাদের এই পিএইচডি ফোরামের অন্যতম যে নেতারা আছেন, তাদের মধ্যে আমাদের ওয়াসিম ভাই আছেন, যিনি বলিষ্ঠ কণ্ঠে সবসময় আমাদেরকে এই উপস্থাপনা করে আমাদের প্রোগ্রামগুলো সুন্দর নান্দনিকভাবে তুলে ধরেন। তিনি আছেন, তিনি সবাই কিন্তু যার যার জায়গা থেকে পোস্টগুলা বা তাদের অবস্থানগুলা তুলে ধরবেন আমি আশা করছি। পাশাপাশি আমাদের সাথে আছেন আমাদের মোহাম্মদ সাইদুর রহমান ভাই আছেন। তারপরে আমাদের সাথে আছেন ইমদাদুল হক ভাই, সিনিয়র পিএইচডি ভাই আছেন। তারপর আমাদের সাথে আরো একজন আছেন, তিনি এখন এই মুহূর্তে অথবা একটু বাইরে গেছেন, আবার ঢুকবেন, আমাদের ওবায়দুর রহমান হিরো ভাই আছেন। তো আসলে আমি সবকিছু মিলিয়ে এই আপনাদের কাছে আমি প্রশ্নগুলো ছাড়বো, আপনারা যার কাছে ভাল লাগে তিনি আপনি মানে আলোচনা শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জনাব রফিকুল আমিন যে রাজনৈতিক দলটা উনি করছেন, আসলে এটার উদ্দেশ্যটা কি হইতে পারে? আমাদের ওয়াসিম ভাই থেকে আমরা শুরু করি আজকে। ধন্যবাদ শামীম চৌধুরীকে, আমাদের খুবই প্রিয়, আমাদের যুদ্ধকালীন বিশেষ করে 12-র পরে ডিএসটিসি কেন্দ্রিক আমাদের অন্যতম এক যোদ্ধা, আমাদের কলিগ এবং বাংলাদেশের জনপ্রিয় ট্রেনার শামীম চৌধুরীকে, এবং আপনি ব্যাকগ্রাউন্ড D2K যে প্রোগ্রামটি করছেন সে প্রোগ্রামটি আমরা দেখি, ভালো লাগে যে বর্তমান প্রেক্ষাপটকে অন্তত পক্ষে জনসচেতনতামূলক বাংলাদেশের স্বপ্নের যে প্রতিষ্ঠানটি ইয়াং তরুণদের কাছে ছিল স্বপ্নময় একটি ডেস্টিনি, সেই ডেস্টিনির ব্যাকগ্রাউন্ড তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর রাজনৈতিক দল যেটা, এখানে অনেক আলোচক আছেন, বিশেষ করে জনাব ওবায়দুর রহমান হিরো, পিএইচডি ফোরামের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, তিনি এই মুহূর্তে বাংলাদেশের খুব নিন্দিত নন্দিত মানুষ। উনি যে আপনার ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে এসেছেন, ওনার বক্তব্যটা শুনেছি, খুব দারুণ বলেছেন বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে। আর আমাদের সংগ্রামী সভাপতি মহোদয় আছেন, বিশেষ করে জনাব আমিনুল ইসলাম, এবং আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান আছেন, ভাইস প্রেসিডেন্ট পিএইচডি ফোরাম মিস্টার এমদাদুল হক আছেন। সবাই একসাথে হতে পেরে এটা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তথাপিও বর্তমান প্রেক্ষাপট আসলে টক অফ দ্য কান্ট্রি বলবো না, টক অফ দ্য ডেস্টিনি বলবো। ডেস্টিনির এখন প্রত্যেকটা উইঞ্চে একই কথা। আজকে ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা অনেকগুলি অনলাইন পোর্টালে দেখলাম, অনেকগুলি পত্রিকায়ও দেখতে পেলাম যে এই জাতীয় ঘটনা। এটা আমরা
অফিসিয়ালি কেউ জানি না যে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। আসলে অফিসিয়ালি আমরা আবার কেউ নাও, এটাও আবার ঠিক। আমরা জানবো কেন? আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি, আপনাকে অনেক বেশি সম্মান করি, আপনাকে অনেক বেশি আমি বিশ্বাস করি। এখন এর মূল্যায়ন আপনি করেন না, আপনি এটাকে থোড়াই কেয়ার করেন না। হ্যাঁ, এতে আপনার কিচ্ছু যায় আসে না। আপনার জন্য এক লোক রাতের আধারে গভীর অন্ধকারে গ্রামের বাড়িতে আর ঢাকা শহরে 6 তলার নিচে বসে আছে, অপেক্ষায় আছে রাতভর আপনাকে দেখবে বলে বা আপনার সাথে কথা বলবে বলে। কিন্তু আপনি তো নিরবিচ্ছিন্ন ঘুমের মধ্যে আছেন, নিরবিচ্ছিন্ন আপনার কর্মকাণ্ড করে যাচ্ছেন। সো এক্ষেত্রে অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো এখানে ম্যাটার আবার আনাও যায় না। দল রাজনৈতিক হচ্ছে এটা উনি ওনার জায়গা থেকে জনাব রফিকুল আমিন যৌক্তিক কাজ করতেছেন। কারণ উনি ইতিমধ্যে একটা জুম মিটিং এ পিএইচডি দেরকে নিয়ে একটা মিটিং উনি কল করেছিলেন। সেখানে উনি বলেছিলেন যে সকল লোক 5 তারিখের পরে জামিন হয়, কিন্তু আমার জামিন হয় না। তো সেক্ষেত্রে একটা পলিটিক্যাল রাজনীতিবিদরা জামিন পাচ্ছে, তো উনি রাজনীতিবিদ না, উনি ব্যবসায়ী, তাই ওনার জামিনটা হচ্ছে না। তাই উনি ডেস্টিনি 2000 লিমিটেডের আমরা যারা মার্কেটিয়ার ছিলাম, এখন ছিলাম বলতে হয়, এখানে অনেকগুলি কথা চলে আসে, সময় যদি থাকে আমি বলতে চাই। কারণ আমরা ওনাকে এত বেশি ভালোবাসলাম, বিশ্বাস করলাম। বাবা মা তো বাবা মাই, এর সাথে তুলনা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ, এর সাথে তুলনা করা যাবে না। তথাপিও এই ডেস্টিনির ম্যানেজমেন্ট জনাব রফিকুল আমিন, জনাব মোহাম্মদ হোসাইন, লেফটেন্যান্ট জেনারেল হারুন আর রশিদ, এই যে গোফরানুল হক, সাইদুর রহমান, মেজবাউদ্দিন স্বপন, এদেরকে যে সম্মান, এদের নাম যে কত হাজার বার, কত লাখ বার মুখে নিয়েছি, সেটা কল্পনা অতীতীয়। আমি পদ্মার উপরে অনেক কিছু আবার মানে অনেক বড়াই করার সাজে না। পদ্মার উপরে এখনো কোনো জায়গা নেই যেখানে প্রোগ্রাম করিনি, ফিল্ড ওয়ার্ক করিনি, ট্রেনিং করাইনি, প্রেজেন্টেশন করাইনি। দৈনিক 5-7টা সেমিনার নিতে হয়েছে ওই আমলে, সব ডাস্টারের 2002, 3, 4, 5 নানাবিধ। এরপরে তো আসলো অন্যান্য প্রোগ্রাম বা ট্রি প্লান্টেশন বা ডিআইবিসি, আইএনডিপি কিংবা মাল্টিপারপাস যা আসলো। তো সেক্ষেত্রে ওনাদের নামগুলি মানুষকে ধরে ধরে পরীক্ষা নিতাম, মুখস্থ করাতাম, যেটা আল্লাহ তাআলার নাম নিলে বোধহয় এতদিন সুখের সাম্রাজ্যে থাকতাম। তো সেই লোকগুলাকে এত আপন ভাবলাম, সেই লোকগুলো আসলে জেলখানা থেকে বের হলো, বারডেমে গিয়ে দেখা করলাম, পিজিতে গিয়ে দেখা করলাম। হ্যাঁ, সেক্ষেত্রে জেলখানায় বিশেষ করে কোর্টে গেলাম, অনেক সময় ফেজ হয়েছি, অনেক সময় পালের সাথে ছিলাম, দলের সাথে ছিলাম। ওনার সাথে দেখা করতে গেলাম পিএইচডি ফোরামের পক্ষ থেকে, প্রশ্ন করলাম, কথা স্বাভাবিকভাবেই সঙ্গত। কারণ এই বাংলাদেশের একটা ট্র্যাডিশন হয়, বাংলাদেশের না পৃথিবীর যে প্রান্তে হাই হ্যালো, গুড বাই, গুড মর্নিং, এটা ট্রেনিং এও আছে, যেমন এটা মানব জাতির জন্য একটা সভ্যতার প্রতীক। অনেকদিন পরে দেখা হয়েছে, কেমন আছো, কেমন আছেন, যে যার মতো করে আপনি তুমি সম্বোধন করে বলবে স্বাভাবিকভাবে। কিন্তু উনি সেই জিজ্ঞাসাটা পর্যন্ত করলেন না যে কেমন তোমরা আছো। ওয়াসিম ভুইয়া তো চিনেই না হয়তোবা, কিন্তু এখানে আরো যারা ছিল তাদেরকে চিনে, প্রশ্ন করতে পারতো। মানুষের একটা ম্যানার, সে না কোনো প্রশ্ন করলো না, সে একটা ফোন নিয়ে ঢুকলো, কোন ডিজিএফআই কর্মকর্তা ফোন দিল, এই নাটকবাজি ভাওতাবাজি, হ্যাঁ, আমাদের সামনে বসে সেই ফোনটা ধরে আমাদেরকে একটা ভীতু সশস্ত্র করার জন্য একটা চেষ্টা করলো। ওটা আমরা এখন আর বিশ্বাস করিনি, যদি অরিজিনালি হয় তবুও আমরা বিশ্বাস করিনি। কারণ ডিজিএফআই ফোন উনি পার্সোনালি রিসিভ করবে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমাদেরকে নির্দিষ্ট মিটিং এ ডেকে উনি কেন ডিজিএফআই ফোন ধরবে কিংবা আমাদেরকে লাউড দিয়ে শোনাবে, আমাদের মাথায় ধরে না। আমার মাথায় ধরে এইটাই, যেটা একটা এটা একটা ট্রিক্স। আমরা ডেস্টিনির জন্য এখন মাহতাব আলী সেন্টার কেন্দ্রিক থাকি, আর ওনারা কেউ কেউ ওনার সাঙ্গপাঙ্গরা ডেস্টিনি চাচ্ছেন না, আবার উনি ডেস্টিনি চাইলেও ডেস্টিনি হবে না। ভুলভাল আবেগের মধ্যে আমরা অনেকেই আছি, সেটা ওই সর্বোচ্চ লেভেল থেকে একেবারে তৃণমূল পর্যন্ত। কারণ ডেস্টিনি যদি চাইতো, সেটা 2012 সালের
পরেই উনি ডেস্টিনিটাকে পুনরুদ্ধার করতো, ডেস্টিনি কন্টিনিউ করতো। ট্রেড লাইসেন্স রিনিউ, একটা বোর্ড গঠন, সেটা থোড়া থোড়া কিছু করেছে, সেটা আমরা ছিলাম, আমরা জানি, হ্যাঁ, কিন্তু করেননি। যার ফলে উনি আমাদেরকে মূল্যায়ন তো তাক দূরের কথা, জিজ্ঞাসাটা পর্যন্ত করলেন না যে তোমরা কেমন আছো, আমি এসেছি, ভয় নেই, নির্ভয়ে থাকো, ইনশাল্লাহ এগিয়ে যাও সামনের দিকে। না, এই ম্যানারটুকু উনি এত অ্যাটিটিউডে ট্রেনিং করাইছে, এত 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 সবক দিয়েছে আমাদেরকে, সেই ম্যানারটুকু ওনার কাছ থেকে প্রত্যাশা না। আমরা ভাবছিলাম আমাদেরকে একটা গাইডলাইন দিবে, আমরা ভাবছিলাম আমাদেরকে কিছু স্বপ্নের কথা আবারও বলবে, না, উনি করলেন না। তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে উনি রাজনৈতিক দল গঠন করতেছে, এটা ওনার জায়গা থেকে যৌক্তিক। কেননা ডেস্টিনিতে ওনার আর কামব্যাক করার আপাতত কোনো সুযোগ নেই। আপাতত আইনি প্রক্রিয়া আপিল, ওনার যাহা বয়স, আল্লাহ দীর্ঘ হায়াত করুক, কিন্তু দীর্ঘ হায়াত আল্লাহ করবে সেটার জন্য দোয়া করবো। আরে ভাই, আমাকে তো বকা দেয় মানুষ, আমাকে তো তাড়িয়ে বেড়ায় মানুষ, আমাকে তো হুমকি দামকি ফোন দেয় ওনার লোকজন, সাঙ্গপাঙ্গরা। সেক্ষেত্রে ওনার জন্য দোয়াই বা আসে কোথা থেকে? উনি যদি 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত যাহা যাহা বলেছে তাহা তাহা যদি বাস্তবায়ন করিত, তাহলে আমাদের কোনো অসুবিধা থাকিত না। উনি তো সেটা বাস্তবায়ন করেনি, করেছে ওনার ওনার উনি কেন্দ্রিক যাহা তাহা উনি করিয়াছে। যেমন আপনি বলেন যে 2007-06 সালে যে ট্রি প্লান্টেশনের 6 বছর মেয়াদী প্যাকেজ, 9 বছর মেয়াদী প্যাকেজ, সিলভার, গোল্ড, প্রিমিয়াম, হ্যাঁ, 12 বছর মেয়াদী প্যাকেজ, সেগুলোর ম্যাচুরিটি আসছে, সম্পদ ছিল, সম্পদ আছে। বিজনেসটা কন্টিনিউ করলে অন্তত পক্ষে মানুষকে রিটার্নটা দেওয়া যেত, এতে কোনো জায়গায় কোনো কিছুতে হাত দেওয়া লাগতো না। তো ওনার ইচ্ছাই নাই। ইচ্ছা থাকলে তো আর উনি বলে না জেলখানা থেকে আমরা এখানে আছি, এখানেও একজন লোক সাক্ষী আছে, উনি বলছে ডেস্টিনি আমি আর করবো না, ডেস্টিনির নাম ভুলে যান। ঠিকই আমরা প্রমাণ পেলাম মাহতাব সেন্টার, ডেস্টিনি আর ওখানে হচ্ছে না, ওনার মাধ্যমে হচ্ছে না। সেক্ষেত্রে উনি করবেটা কি? একটা লোক, ওই গ্রামের প্রবাদ আছে, আগে ট্রেনিং ক্লাসে আমরা বলতাম, আমরাও শুনেছি যে এক লোকের 10-12টা ছেলে মেয়ে, তা বলছে তুমি কি করো? বলছে আমি কিছুই করি না। তাহলে তাহলে এগুলা কি? বলছে এগুলাই সারাদিন বসে বসে বাসায় বসে বসে করি। হ্যাঁ, 10-12 জন ছেলে মেয়ে, মানে এগুলাই প্রোডাকশন হাউস, তার ওয়ার্কই হলো এটা। তো ব্যাপারটা তাই, উনি 12 বছর যাবত 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত একটা কিছু করেছে। সেটা কি করেছে? এই আমাদের মতো এই 45 লক্ষ লোককে ইনভলভ করিয়েছে, সেখানে 8-9 লাখ বিনিয়োগকারী, 8.5 লাখ বিনিয়োগকারী বিভিন্ন প্যাকেজে, আবার মাল্টিপারপাসে বিনিয়োগকারী আছে, আলাদা শেয়ার আমরা গর্বিত শেয়ার ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের। হ্যাঁ, সেটা রিসিভ করিয়েছে ডেস্টিনি 2000 লিমিটেড কে দিয়ে। সেই ডেস্টিনি 2000 লিমিটেড, সেই কারণে আবার ওনাকে মানি লন্ডারিং বলা হয়েছে, তসরুপ বলা হয়েছে, নানা কল্পকাহিনী তো আমরা মিডিয়া ট্রায়াল হোক আর মিডিয়ার মাধ্যমে হোক আমরা জানতে পেরেছি। ওয়াসিম ভাই, আমি একটু আপনাকে একটু থামাই, আমি আপনার কাছে আবার আসবো। আচ্ছা, আমি আসছি, আপনার ওই জায়গাটায় আসছি, মানে কথা এগুলা না বললে কথাগুলো অসমাপ্ত থেকে যায়, তাই আর কি ওই পয়েন্টে যেতে গেলে এই পয়েন্টগুলি বলতে হচ্ছে। শামীম ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনার যদি কোনো সমস্যা করতে হবে। হ্যাঁ, তো আমরা আপনার কাছে আবার আসতেছি। সেটা হচ্ছে যে গতকাল একটা মিটিং থেকে আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে রাজনৈতিক দল না করলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করা যায়। আমি কি কন্টিনিউ করব না আমি থেমে যাব আপাতত? আমি আপনাকেই বলছি যে গতকাল আমি একটা মেসেজ পেলাম যে রাজনৈতিক দল না করলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করা যায় না, এবং বিশেষ করে 45 লাখ মানুষের জন্য কাজ করতে গেলে বা তার দাবিগুলো নিতে গেলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে হবে। তো এটা দেখা করতে গেলে রাজনৈতিক দলের নেতা ছাড়া দেখা করা যায় না, সেই জন্যই উনি রাজনৈতিক দল করতেছেন। ব্যাপারটা আপনার কাছে কতটুকু সত্য মনে হয়? ওয়াসিম ভাই নেটে কোনো সমস্যা করতেছে। আচ্ছা, আমরা এটা অ্যান্সারটা আমরা হিরু ভাইয়ের কাছ থেকে নিই। হিরু ভাই বলেন। আচ্ছা আচ্ছা, আমি একটু এই আপনি যে টপিকটা এখন টপিকসটা নিয়ে যে আলোচনা হচ্ছে, এই টপিকসের আলোকে এই মুহূর্তে আমার একটা কি মনে পড়ছে, আমি আমার মন্তব্যটা আর কি দিচ্ছি। ধন্যবাদ শামীম চৌধুরী। মনে আছে 2012-14 সালে, 2012 সাল থেকেই তো আমরা এই যুদ্ধে সামিল, ডেস্টিনির ব্যবসার পরবর্তী যুগের, এবং 2014 সালে নতুন করে কিন্তু আমরা আবার এই রফিকুল আমিনের নির্দেশে অ্যাপয়েন্ট প্রাপ্ত হয়ে আপনি আমরা সহ আমরা একটা টিম
ডেস্টিনিকে তখনকার সময়ের একটা প্রেক্ষাপটের উপর ভিত্তি করে ডেস্টিনিকে উদ্ধার করে আমরা একটা প্রেক্ষাপট তৈরি করে দিছি ডিএসটিসি সহ যে সকল আছে, ঠিক আছে। সেখানে আপনিও দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময়। তো ধন্যবাদ শামীম ভাই, আপনি অত্যন্ত একজন সজ্জন মানুষ ডেস্টিনিতে এবং খুব ভালো ট্রেনার ছিলেন। শামীম ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিরু ভাইকে শুনতে পাচ্ছি। আমিন ভাই নেটের সমস্যা হলে বাইরে। আচ্ছা, বাংলাদেশে নেটের একটু প্রবলেম চলতেছে। আজকে ঝড় হয়েছে, তো ঝড় হওয়ার কারণে নেটে একটু সমস্যা হচ্ছে। তারপরে এর মধ্যে আমাদের আলোচনাটা করতে হবে। ধন্যবাদ শামীম চৌধুরী ভাই, D2K ব্যাকগ্রাউন্ডের কে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে বেশ কয়েকজন ত্যাগী এবং ডেডিকেটেড লিডারদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। এখানে তো আমরা সেন্ট্রাল পিএইচডি ফোরামের সভাপতি আমিনুল ইসলাম আমিন ভাইকে পাচ্ছি, সহসভাপতি আমদাদুল হক ভাইকে পাচ্ছি, সহ সাংগঠনিক সম্পাদক অসীম ভূঁইয়া কথা বললেন, এবং পিএইচডি সাইদুর রহমান আছেন। ভালো লাগলো যে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলছি। আর আপনি আমাকে যে প্রশ্নটা ছুড়ে দিচ্ছেন আর কি, প্রশ্নটা করছেন, দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে অসম্ভবের কোনো দেশ এটা না, এটা সম্ভাবনার একটা দেশ। এটা আমরা বিভিন্ন ভাবেই দেখছি এবং বিভিন্ন ভাবেই শুনছি। বিশেষ করে আজকে যে বিষয়টা আপনি উপস্থাপন করছেন, এটা আমরা একটু চিন্তার বাইরে ছিল আর কি, কারণ অপ্রত্যাশিত ভাবে এটা আসছে। তার কারণ হলেই 2001 থেকে আমি যখন ডেস্টিনিতে আসি, তখন আমরা শুরু থেকে এই পর্যন্ত যতটুকু জেনে আসছি, গতকালকে পর্যন্ত যেটা জেনে আসছি, সেটা হলো ডেস্টিনি 2000 লিমিটেড একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান। আমরা অর্থ নিয়ে কাজ করি, কিভাবে 2টা টাকা আয় করব, কিভাবে 2টা টাকা মানুষকে আয় করানোর সুযোগ করে দিতে পারবো, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা এই 25 বছর গবেষণা করছি। কিন্তু যখন হঠাৎ করে দেখলাম যে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিন উনি একটা রাজনৈতিক দল গঠন করবেন, তখন আমাদের কাছে একটু বিষয়টা কেমন কেমন লাগছে, মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। এই কারণে যে আপনি ব্যক্তি হিসাবে একটা দল বাংলাদেশে করার অধিকার আপনার থাকবে, এটা স্বাভাবিক, এটা আপনার গণতান্ত্রিক নাগরিক অধিকার, এখানে আমাদের কোনো সে নাই। কিন্তু আপনি যে বিষয়টা বলছেন সেটা হলো যে আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, অথবা যে কোনো হাই প্রোফাইলের লোক বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামোর প্রশাসনিক যে ধারাবাহিকতা আছে, সেখানে যদি একজন ভালো ব্যক্তি দেখা করতে চান, তাহলে দেখা দিবে না রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী অথবা অন্য কোনো। এটা আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে। তার কারণ হলেই যে আপনি যদি দেশের জন্য কাজ করেন, আপনার তো এমনিতেই একটা বড় সাইনবোর্ড আছে ডেস্টিনি 2000 লিমিটেড। আমরা এইটুক মেসেজ পেয়েছি, যখন আপনি ডেস্টিনির কথা বলছেন তখন আপনাকে ঢুকতে দেয় নাই, যখন আপনি একটা মিডিয়ার কথা বলছেন তখন শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সাথে দেখা করার সুযোগ হয়েছে। হ্যাঁ, হতেই পারে, কারণ রাজনৈতিক ব্যক্তির একটা বিশাল ভূমিকা রাখার সুযোগ আছে বাংলাদেশে। কিন্তু আমাদের প্রশ্নটা হলো এখানে যে যেহেতু আমরা 25 বছর আমরা গান গাইলাম যে বর্তমানে যে উপদেষ্টা আছে আমাদের জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার 3.0 যে লটা আছে যেটা সারা বিশ্ব পালন করে, আমরা কিন্তু সেই কাজটা করে আসছিলাম ডেস্টিনির মাধ্যমে। কারণ আমরা বেকারত্ব দূরীকরণের জন্য, সামাজিক বন্ধনের জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণ কাজ করছে, এখানে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু আপনি যে কথাটা বললেন, এই কথাটা আমি মেনে নিতে পারছি না। রাজনৈতিক দল ছাড়া অন্যান্য ব্যক্তিরা কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা অথবা অন্যান্য মন্ত্রীদের সাথে দেখা করে না? অবশ্যই করে, কিন্তু ওনাকে দেয় নাই। এই কারণে দেয় নাই কারণ উনি সাজাপ্রাপ্ত আসামি হিসাবে উনি 12 বছর 3 মাস 5 দিন জেল খেটেছেন, এটা সারা বিশ্বের বিষয়টা জানে। যদিও আমি অসীম ভূঁইয়া এখানে কথা বলে গেছেন, আমি একটু দ্বিমত পোষণ করব যে D2K ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু শুধু ডেস্টিনির প্রোগ্রামে নেট খুব প্রবলেম করছে। আমি একটু বলতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটু ওয়াসিম ভূঁইয়া কথার শেষে রেশ ধরে বলতেছিলাম যে বা রাজনৈতিক যে কর্মকাণ্ড রফিকুল আমিন সাহেবের, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আমি একটা ট্রেনিং করছিলাম, ট্রেনিংটার ব্যাখ্যাটা ছিল এরকম: মানুষের প্রথম জীবনে যখন আপনার
মৌলিক চাহিদা মিটাবার জন্য মানুষ কিন্তু যে কোনো কাজই কিন্তু করে। যখন তার অর্থনৈতিক অবস্থা ডেভেলপে চলে যায় তখন সে কিন্তু সম্মান পাওয়ার জন্য সেটা আপনার মানে সম্মানটা পাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। এই সম্মানটা পাওয়ার জন্য সে যারে খুশি তারে নামাইতে পারে, তারে খুশি তারে উঠাইতে পারে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা 2012 সালে আমাদের এই ডেস্টিনি 2000 লিমিটেডটা কিন্তু সম্পূর্ণ ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, আমরা জানি। বাট আমি এটাও জানি তখন আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জানতে পেরেছি যে রফিকুল আমিন সাহেবের আজকের যে রাজনৈতিক দল গঠন করার উনি জেলে বসে আপনার যে স্বপ্নটা দেখতে এই কথার সাথে আমি একমত না। কারণ 2012 সালে আপনার মনে আছে যে আমাদের একটা ডেডলাইন ছিল 12-12-12। এই 12-12-র কারণেই কিন্তু রফিকুল আমিন সাহেব জেলে ছিলেন আমার ধারণা যেটা। এবং আমার এটাও বিশ্বাস করি যে তার যেই কথাবার্তার যে স্টাইল ছিল এবং আমরা যারা কিছু ডায়মন্ড যারা তারা যে বক্তব্য দিছে তাতে কিন্তু রাজনীতির আভাস পাওয়া গেছিল। এই আভাস পাওয়া যাওয়াতেই কিন্তু তখন আপনার এই ডিজিএফআই বলেন, গোয়েন্দা বিভাগ বলেন, রাষ্ট্রের কাছে এমন কোন বক্তব্য আছে আমরা তখনও জানি যে উনি রাজনৈতিক দল একটা গঠন করতে চাইতেছে বা চাচ্ছিল। এই রাজনৈতিক করতে যায় করার এই কারণটার কারণেই কিন্তু উনি কিন্তু আপনার জেলে ছিলেন 12 বছর। তো ওনারা যেটা বলে যে ডেস্টিনি করার জন্য জেলে ছিলেন এই কথাটা কিন্তু আমি মানতে পারি না ব্যক্তিগতভাবে। কারণ উনি রাষ্ট্রের উপর দিয়ে, কারণ রাষ্ট্র যখন আপনার এখানে দেখেন আপনার বিএনপি যেখানে এত বড় দল নিশ্চিহ্ন হয়ে গেছে, জামাত নিশ্চিহ্ন হয়ে গেছিল, সেখানে ডেস্টিনি 2000 লিমিটেড একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছে উনি। আমার প্রশ্নটা হলো উনি রাজনীতি কেন করবেন এই ব্যাখ্যাটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। কারণ আমার মনে হয় যেই ভাবে রাজনীতি করলে যে সম্মান যে বোধ আপনার পাওয়া গেছিল পাওয়া যায় তার চেয়েও কিন্তু অনেকাংশে বেশি সম্মান কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ ডিস্ট্রিবিউটর তারা কিন্তু সম্মানিত করছে, সেখানে রাজনীতির প্রয়োজন হয় না। তো বর্তমানে প্রেক্ষাপটে রাজনীতি করার আমি আরেকটা যুক্তি দেখি। কেন যুক্তি দেখি বুঝেন, যেটা হলো রফিকুল আমিন সাহেব আপনার বর্তমানে যে পরিস্থিতি আছে উনি কিন্তু কাজের মানুষ। বাট আমার জানা মতে আমার যেখানে আমার অফিস ছিল উনি আপনার পত্রিকা অফিস ছিল, উনি আসতো, আমরা সকালেও দেখতাম 7টার সময় উনি কাজে, রাত্রেও দেখতাম যে 11টার সময় উনি কাজে। তো উনি কিন্তু কাজের মানুষ, কথা বললে কিন্তু কথা বলতে ইচ্ছা করে, ধরে মানে পরিশ্রমী মানুষ, এই খুব এইটা ঠিক আছে। এখন ডেস্টিনি 2000 লিমিটেড যে মামলা মোকদ্দমা এবং যে উনি যে ফিনান্সিয়াল যে মানে আপনার এটাকে কি বলে ক্লেমের ভিতরে আছে। নাম্বার ওয়ান, ডেস্টিনি যদি আপনার ঠিক হয়, ধরেন আপনার এই মুহূর্তে যদি অডিট হয় প্রিভিয়াস, যেটা স্পেশাল অডিট বলে, এই অডিট করলেও কিন্তু ওনার কিন্তু এখান থেকে অনেক কিছু তথ্য কিন্তু বেরিয়ে আসবে। পাশাপাশি উনি যদি এখন ডেস্টিনি যদি করতে যায় ধরে নেন, তাহলে ওনার যে একা মানে কি বলে এক নায়ক তন্ত্র, যেটা এক নায়ক তন্ত্র এইটাতে উনি চালাইতে এখানে পারবে না। কারণ সেটা কিন্তু এখন প্রিভিয়াস যারা শেয়ার হোল্ডার যারা আছে বা তারা দেবে না। সামনের দিকে এসে যদি উনি করে তাহলে আগের মতো করতে পারবে না, এটা হলো একটা রিজন। 2 নম্বর রিজন হইলো উনি যেহেতু 12 বছর, উনি কিন্তু একজন সাজাপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত আসামি, উনি খালাসও পায় নাই, জামিনও পায় নাই, অর্থাৎ সাজা পেয়ে উনি বেরিয়েছেন। তাইলে এখন ওনার ব্যক্তিগত যে সম্পদ যেটা অর্থাৎ স্থাবর অস্থাবর, অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পদ তো বাজেয়াপ্ত হয়েছেই। ডেস্টিনি 2000 লিমিটেড যে শেয়ার এইটাও কিন্তু ওনার বাজেয়াপ্ত করা আছে। ইভেন কি আমার জানা মতে আমি যতটুকু জানি ওনার যে একটা বিজনেস সেন্টার আছে, সেই বিজনেস সেন্টার থেকেও ইনকাম নেওয়াটা তার কঠিন, মানে আইনের মধ্যে পড়ে। তাই এখন তিনি ডেস্টিনিটা কেন করবে, এটা হলো এক। 2 নম্বর কথা হলো উনি তো আপনার যেই ফিনান্সিয়াল যে অর্থাৎ উনি যেই অর্থ সংগ্রহ করতেছে বিভিন্ন ভাবে, আপনার এই যে ডিটুকে অ্যাসোসিয়েট ডেস্টিনির পতাকা শেয়ার নিয়ে খাইলো, এইটা শেষ। উনি আপনার ওই যে আপনার এই যে অনেকগুলো প্রজেক্ট তৈরি করছিল, যেমন একটা সুপরিয়ার একটা কোম্পানি, আমার একবার মনে আছে আমার একটা ইয়ে দিছিল ওই যে আপনার কথা বলতে গেছি আর আমার স্বপ্নের শহর, এইটার একটা প্ল্যান দিছে, বলে আপনি এখান থেকে 80-90 হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন। কি শহরটা বলে, এটা ধরেন মিরপুরে একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটটা আপনার যে কোনো সময় চিটাগং এ ট্রান্সফার করা যাবে। যাই হোক, এগুলা দীর্ঘ কথা, সেটাকেও কিন্তু উনি ওইভাবেও কিছু কিন্তু অর্থ সংগ্রহ করছে। পাশাপাশি সুপরিয়ার দেখলাম আমাদের বিগত দিনে ডেস্টিনি যে প্রতিষ্ঠান ছিল মাত্র 5,000 কোটি টাকা, এরপরে আছে ডিটুকে অ্যাসোসিয়েট 300 কোটি টাকা ডেইলি ট্রানজাকশন করবে। কিছুক্ষণ আগে দেখেন ওনারই দলের ওনার মানে সাপোর্টের
ব্যক্তিরা কিন্তু প্রকাশ করছে যে সুপেরিয়ার পাওয়ার এটা হলো 50,000 কোটি টাকা। তাহলে কোথায় ডেস্টিনি আর কোথায় সুপার পাওয়ার? 50,000 কোটি টাকার এটা শেয়ার মার্কেটে যাবে। এই কথাগুলো আমি কেন বলছি বুঝছেন? ওনার যে অর্থনৈতিক যেটা যে কালেকশন, এটা আপনি কোত্থেকে কিভাবে করবেন? এখন এই জিনিসগুলি উনি যদি ওই জায়গাগুলোকে ঠিক রাখতে চায়, তাহলে উনি যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারে, সেইখানেও তিনি অনেকগুলো প্রভাব বিস্তার করতে পারবে, সুযোগ সুবিধা নিতে পারবে, সময়ও কাটবে, অর্থ তার কাছে আসবে। আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত মত, ঠিক নাও হইতে পারে, বাট এটা অ্যাজাম্পশন করে দেখবে। আমার কাছে আপনার রাজনৈতিক করার কারণ এই কয়েকটা পয়েন্ট আমার কাছে আপাতত মনে হচ্ছে। ধন্যবাদ। আবার পরে। হ্যাঁ, এমদাদ ভাইকে অনেক ধন্যবাদ। একটা বিষয় একটু আমরা খেয়াল করব, দীপ্ত টিভির একটা উক্তি যেভাবে আসছে আর কি রাজনীতির বিষয়ে, সেটা হচ্ছে রাজনৈতিক দল নিয়ে আসছে ডেস্টিনি। কতটা সত্য বা এটার আড়ালের উদ্দেশ্য কি? না, এটা মিডিয়ার যে হেডলাইন গুলো আপনি দেখেন যেভাবে আসছে, আমি এটা আমিনুল ইসলাম ভাইকে একটু বলবো এটা সম্পর্কে একটু বলার জন্য। আমিন ভাই, উনি আবার আটকে গেছে। আচ্ছা, আমি সাইদ ভাইকে বলছি তাহলে। সাইদ ভাই, আপনি বলেন। আচ্ছা, ধন্যবাদ। তো আসলে গতকালকে যখনই হেডলাইন বিভিন্ন পত্রিকায় এগুলো দেখা গেছে, আমরা দেখছি পার্সোনালি, আমরা বিভিন্ন ওই যেসব পত্রিকা এবং যারা নিউজ গুলো করছে হেডলাইন ডেস্টিনির নাম উল্লেখ করছে, আমি এবং আমিন গ্রুপ মেসেজ এবং হোয়াটসঅ্যাপ মেসেজে তাদেরকে এনে তাদেরকে জিনিসটা পরিষ্কার করছে যে উনি ডেস্টিনির সাথে রিলেটেড না, ডেস্টিনির এই মুহূর্তে উনি কিছু না, এবং তাদেরকে আইনগত গুলো ব্যাখ্যা আমরা দিয়েছি। এক, দ্বিতীয় কথা হচ্ছে এমদাদ ভাই যেটা বলছে অসীম ভাইয়ের রাজনীতি, আসলে মানুষের শখের অভাব নাই। কেউ দুধ বেচছে মদ কেনে, কেউ মদ বেচছে দুধ কেনে, হ্যাঁ, কেউ ছাগল বেচছে গরু কেনে, কেউ গরু বেচছে আবার বিলাই কেনে, ঠিক আছে। তো আবার কেউ ঢাকা থেকে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে গ্রামে চাষাবাদ করে। শখের তো অভাব নাই। শখের তোলা নাকি 80 টাকা। উনি একটু শখ করছে, একটু রাজনীতি করবে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, বাংলাদেশে অনেক বাঘা বাঘা লিডার দিচ্ছে, তাদের সিদ্দিকী, ডক্টর কামাল, বদরুদ্দোজা চৌধুরী, মান্না, তারা একটা বড় ব্যানারে ছিল, একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার ছিল, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি ছিল। যখনই এখান থেকে বের হয়ে নতুন করে রাজনীতি করছে, তার এলাকার ওই যেই দল থাকতো ওই দলের লোকগুলোই তারা পিড়াইছে, হ্যাঁ। তারপর মিছিল মিটিং আর লোক খুঁজে পায় না। তো অনেকে অনেক নিজেরা মানে বডি দেখে মনে করে যে আমি অনেক বিশাল কিছু, হ্যাঁ, এরপর রাস্তাঘাটে মার খেয়ে। তো উনি আসলে এখন যাদেরকে নিয়ে উনি দল করতেছে, ওখানে গেছে, উনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে গেছে ডেস্টিনি। তো এখন এই জিনিসটা আসলে আমাদেরকেও খারাপ লাগে। অনেকে ফোন দিচ্ছে ক্রিয়েট হবে এমডি নাকি এখন নতুন করে রাজনৈতিক দল করে, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে এখন উনি তো আসলে এইগুলোর বাহিরে পারলে উনি একটা ডেস্টিনির বাহিরে উনি 5 জন 10 জন নিয়ে একটু মিছিল করুন। আবার ব্যাপারটা হচ্ছে সবার এখানে ওই যে গামছা আটকানোর মতো, ওয়াজ শোনেন আর না শোনেন, ওই যে মাইকেলা থাকতেই হবে। কারণ হচ্ছে উনি এই যে 10-11 বছর, বাইরের মানুষ তো আর জানে না, 10-11 বছর উনি কি করছে, এই যে যারা এখন একটু তার আশেপাশে ঘোরাফেরা করে তাদের কাছ থেকে সে টাকা কালেকশন করছে, হ্যাঁ, 100 কোটি টাকা কালেকশন করছে। তো এখন এই লোকগুলা যাবে তো, এখন উনি যদি বলে রাজনীতি না অন্য কিছু করবো, তৈলের ব্যবসা করবো, ওগুলোকে তৈলের ব্যবসায় করতে হবে, হ্যাঁ। যদি বলে আমি গরু ছাগল পালবো, এই গরু ছাগল করতে হবে, কারণ এই লোকগুলা তো গত 10-12 বছর টাকা দিচ্ছে, হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি গতকালকে একটা কথা বলছি ভাই, পাগলের মতো ভক্ত থাকে। এখন উনি রাজনীতি করুক, আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওনার শখ শখ পূরণ করবে, সমস্যা নাই। তবে উনি মিডিয়ার সামনে স্পষ্ট বলতে হবে যে আমি ডেস্টিনির সাথে আমার কোনো সম্পর্ক নাই, ডেস্টিনিতে আমার কোনো শেয়ার নাই, ডেস্টিনি আদালতের আইন অনুযায়ী আমাকে আমার ওখানে স্থাবর ডেস্টিনির শেয়ার থেকে আমার ওখান থেকে আমার এগুলো বাজেয়াপ্ত হচ্ছে, এটা মনে ক্লিয়ার করা উচিত ওনাকে, ঠিক আছে। কারণ উনি এর বাইরে তো ওনার উনি রাজনৈতিক দল করুক, যেহেতু ওনার শখ পূরণ করার কথা করুক। এক, দ্বিতীয় কথা হচ্ছে আসলে ওনাকে বাংলাদেশের চেনে মানুষ কিভাবে চেনে। প্রথমত আসলে একসময়, সত্যি কথা, একসময় অসীম বলে গেছে, একসময় মানুষ যখন ওনাকে চিটার, বাটপার এগুলো বলতো, বিশ্বাস করেন হৃদয় রক্তক্ষরণ হইতো। ওনারা যখন শাহবাগে ধরে নিয়ে যায়, শাহবাগে যখন উনি রিমান্ডে ছিল, তখন শাহবাগের ওসি তদন্ত ছিল আমার বন্ধুর আপন চাচা,
আব্দুল জলিল, পরে উনি আবার ওসি ছিল, বাড্ডা থানা ওসি ছিল, যাত্রাবাড়ি থানা ওসি ছিল, আমার খুব ক্লোজ ফ্রেন্ডের চাচা। তো আমি গেছি ওইখানে, আমাদের এমডি তো ওনাকে ধরে নিয়ে গেছে, রিমান্ডে নিছে। বিশ্বাস করেন তখনকার সময় রফিকুল আলমের প্রতি তো আমরা জান প্রাণ কুরবানি করালাম। ওনাকে যাই বললাম যে চাচা, আমার এমডি তো দরকার আছে। উনি যে ল্যাঙ্গুয়েজ গুলো করলো, বিশ্বাস করেন এগুলো এখন এখানে বলার মতো না ওনার সম্পর্কে। তো ওনার সম্পর্কে তো আসলে আমরা যারা ভিতরে ছিলাম, আমরা দেখে ভালো খারাপ সবই ওনাতেই ছিল। বাইরের মানুষ ওনাকে আসলে কখনো পজিটিভলি নেয় না, কোনো মিডিয়া না। আপনি বুঝেন তখনকার সময় আমাদের দৈনিক দৃষ্টিনি এবং বৈশাখী উনি সম্পাদক, অথচ বাংলাদেশের একটা কোনো মিডিয়ার সম্পাদক ওনার পক্ষে ছিল না। আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? উনি নিজেকে অনেক হ্যাডাম মনে করেন, কিন্তু ওই যে বললাম যে আসলে উনি যে 2 পয়সার ভ্যালু রাখে না, এইটা আসলে বুঝতে পারতেছে না, এইটাই ওনার দোষ। ওই যে শেফুদা মাঝে মাঝে বলে, আমরা একজন শেফুদারে চিনি না, ওই মাঝে মাঝে বলে ওনার একটু থামান, উনি পাগল হয়েছে, ওনার কোন আত্মীয় স্বজন না, একটু থামান। ওনারে আসে আশেপাশে, ঠিক আছে, ওনার ওয়াইফও জেলে, যার জন্য ওনাকে থামানোর মতো লোক আসলে নাই। এগুলো ওনার সমালোচনা না, এগুলো যদি উনি শুনে থাকে, ওনাকে আসলে এখান থেকে ফিরানোর মতো একজন বিশ্বস্ত ছিল আশরাফ ভাই। আশরাফ ভাইয়ের কথা তুমি শোনে না। আশরাফ ভাই সবচেয়ে ওনার এখনো শুভাকাঙ্ক্ষী এবং কাছের লোক। কাছের লোকই অধিকার খাটাই অনেক সময় অনেক কথা বলে, কিন্তু উনি ওনার আশেপাশে আবার কিছু ওই যে রাজনীতি যেহেতু করে আগে কিছু চামচা হয়েছে, এইগুলা মানে ফুলাইতে ফুলাইতে ওনার জায়গা মতো নিছে। মাঠে একটু নামুক, একটা মিছিল নিয়ে একটা প্রোগ্রাম করুক, এবং উনি উনি যাকে ওনার টিমের সদস্য সচিব নিচ্ছে তার সম্পর্কে আমরা জানি, আমার পাশের এলাকারই এটা। হ্যাঁ, তো যাই হোক, কিছু বললাম না, উনি করুক, ওয়েলকাম, ওনাকে স্বাগতম জানাইলাম। রাজনীতি জীবনে ঢুকছে, একটু খায়াস আছে, একটু আউস করছে, ঠিক আছে, আউসটা পূরণ করুন। ধন্যবাদ। না, আমি আপনার এই প্রসঙ্গে যেহেতু কথাটা চলে আসছে, এটা আমার প্রশ্নের মধ্যে ছিল। সেটা হচ্ছে দলের সদস্য সচিব হিসেবে একজন বিতর্কিত মহিলার নাম শোনা যাচ্ছে। হঠাৎ এই বিতর্কিত মহিলাকে সদস্য সচিব করার কারণ কি হতে পারে? না, বিতর্কিত ভাই বিতর্কিত, হ্যাঁ বিতর্কিত বলা ঠিক হবে না, কারণ সে যথেষ্ট ব্রেন রাখে, তার চিন্তা চেতনা অনেক আপার লেভেলের। আমরা দেখছি গণ অধিকার পরিষদ থাকা অবস্থায় সারা বাংলাদেশ সে দলটাকে গুছাই নিয়ে আসছে। তো তার মতন একজন মেধাবী স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, তাকে আমাদের রফিকুল আমিন স্যার তাকে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ব্যক্তিগতভাবে আমরা এগুলো নিয়ে মন্তব্য করব না, তার কারণ হলো সে যাকে যোগ্য মনে করছে তাকে নিয়ে আসছে, এটা তার ব্যাপার। যেহেতু আমরা রাজনীতি নিয়ে মাথা ঘামাবো না, রাজনীতি আমাদের কাজ না। যেহেতু আমরা ওনার ওই সবকটা আমরা ছোটবেলা থেকেই মানে 25 বছর আগ থেকে মুখস্থ করে আসছি, যেটা এটা সামাজিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমরা ওইটুকু থাকবো, আমরা রাজনীতি বুঝবো না। যেহেতু উনি ওনার মতন করে ভালো মনে করছেন বিধায়ী উনি সদস্য সচিব হিসেবে নিয়ে আসছেন, আমরা তাকে সেলিব্রেট করবো, আমরা তাকে স্বাগত জানাই। এটা এই ব্যাপারে আমরা আসলে কোনো মন্তব্য আমাদের আমি অন্তত করব না আর কি, কারণ ওনার কাছে যোগ্য মনে হয়েছে বিধায়ী তো আনছে, এখানে তো আমাদের কোনো সে নাই আর কি। তবে আমাদের যে বিষয়টা ছিল সেটা হলো যে আমরা পত্র পত্রিকায় দেখলাম যে ডেস্টিনির রফিকুল আমিন নতুন রাজনীতির দল গঠন করছেন। এইখানে আমাদের একটু দ্বিমত আছে, কারণ ডেস্টিনির মাধ্যমে ওনার পরিচয়, ডেস্টিনিতে উনি রফিকুল আমিন, এর বাইরে উনি আসলে তেমন কিছুই না। ওইটা ওই যে আগের বক্তারাও বলে গেছেন যে এখন উনি যদি ডেস্টিনি শব্দটা বাদ দেয় তাহলে ওনার রাজনীতিটা এখানে শেষ হয়ে যায়। উনি এই শব্দটা ব্যবহার করেছেন, এটা তার আমাদের দৃষ্টিতে অন্যায় হয়েছে এবং এটা তার করা ঠিক হয় না। এবং এই এমদাদ ভাইয়ের সাথে আমি একমত পোষণ করছি যে এটা ওনার ক্লিয়ার করা উচিত যে ওনার ডেস্টিনিতে এখন বর্তমান ভূমিকা কি। এটা বাংলাদেশের 45 লক্ষ ডিস্ট্রিবিউটর এবং 18 কোটি জনগণ এই বিষয়টার উত্তর জানতে চায়। এটা আমাদেরও জানার যে ওনার বর্তমান ডেস্টিনিতে ওনার অবস্থান কি, এবং এই ব্যাপারটা ওনার আমি মনে করি উনি যেহেতু জ্ঞানী ব্যক্তি, যেহেতু উনি এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করবেন, এবং সবচেয়ে বেশি ভালো হয় যদি উনি মিডিয়ায় সরাসরি বক্তব্য দিয়ে যদি এই বিষয়টা আমাদেরকে একটু ওপেন করে দেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ওই অনুসারে আমরা পথ চলতে আমাদের ভালো লাগবে। তার কারণ হলো ভাই রিজিকের মালিক আল্লাহ, এটা আপনিও জানেন আমিও জানি। আমাদের রিজিকের জন্য যতটুকু উনি পরিশ্রম করছেন, হ্যাঁ আমরা এটার প্রতি তার প্রতি কৃতজ্ঞ বোধ জানাই, কিন্তু শেষের দিকটা উনি সব উল্টাপাল্টা করে ফেলছে, আমাদের জীবনটা কি তছনছ করে দিছে।
আজকে আমরা 45 লক্ষ মানুষ জেলখানায় আছি, ওনারা এখন ফিরে আছেন, আমরা জেলখানায় আছি। আমাদের অত্যাচার, আমাদের প্রতি টিমের প্রতি যে মানুষের যে দুর্ব্যবহার, সেটার পরিমাণ আরো বাড়তেছে। উনি একটা কথাই বলছে যে, আমার মনে আছে 2012 সালে একটা প্রোগ্রামে বলছিল যে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসবো যে আপনারা যেন ভিক্ষা করেও না খাইতে পারেন, অর্থাৎ ভিক্ষা করার সুযোগ উনি আমাদেরকে দিবেন না, এই কথাটা কিন্তু উনি বলে গেছেন এবং উনি কিন্তু সেটা রাখছেন, ওনার কথা উনি রাখছেন। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এটা উনি স্পষ্ট করে বলছিল যে আপনাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে আসবো যে বাংলাদেশের মাটিতে আপনারা ভিক্ষা করেও খেতে পারবেন না। আল্লাহ ওনার এই কথাটাকে কবুল হয়তো বা করছেন, এটা আমরা প্রমাণিত, এটা আমরা বুঝি এখন যে আমরা ভিক্ষা করারও সুযোগ নেই। কারণ আমরা ভিক্ষা করতে যদি রাস্তায় বের হই তাহলে আমাদের কেউ টাকা দিবে না, কারণ আমরা ডেস্টিনি করছি, এই কালিমাটা আমাদের মাথায় আছে। মানে এটা শুধু কালিমাটা না, শুধু মানে মানুষ মনে করে যে আমরা ডেস্টিনিতে এত টাকা ইনকাম করেছি যে আমাদের 14 গোষ্ঠী খাইলেও শেষ হবে না, কিন্তু এখানে যে আমাদের যে কি অবস্থার মধ্যে আমরা আছি, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু কেউ কিন্তু বোঝার পাচ্ছে না, তারা বুঝতে পারতেছে না আমাদেরকে যে আমরা কোন অবস্থার মধ্য দিয়ে জীবনটা পার করতেছি। কারণ আমরা এমন একটা অবস্থায় আসতেছি, আমরা এমন একটা অবস্থায় চলে আসছি, কারণ আমরা আমাদের অ্যাটিটিউডটাকে এমন ভাবে তৈরি করে নিয়েছি যে আমরা কিন্তু ওই যে মুখ কালো করে রাখতে পারি না, তারপরে শত কষ্ট হইলেও আমরা ছেঁড়া জামা গায়ে দিয়ে বেরোতে পারি না, তারপরে দুর্বল ভাবে আমরা থাকতে পারি না। আমাদের মানসিকতা এত হাই লেভেলে চলে গেছে যে সবকিছু মিলিয়ে আমরা নিচে নামলেও আমাদেরকে কেউ বিশ্বাস করে না। অর্থাৎ আমরা যদি আজকে আমি একটু যোগ করি, ওই যে ডিপ জল, আপনি ওই যে আমাদের দেশের খলনায়ক, তো একটা ছবিতে দেখলাম ওই যে তার ওয়াইফ ছিল চম্পা, তো বারবার প্রতিদিন বলতে আছে যে আমি তোমার সংসার করবো না, আমি তোর সাথে থাকবো না, তুই সন্ত্রাসী। তো একটা খারাপ ল্যাঙ্গুয়েজ বুঝে পড়ছিল যে তুই ইন্ডিয়াতে যখন গরু আনে, তো গরুরে দাম করে একটা সিল দেয় পাশায়, তো পাশা সিল দেওয়ার পর ওই যে যারা বাংলাদেশে যেখানেই ঘুরে বোঝে এটা ইন্ডিয়ান গরু, তো আমি তো এই যে সিল দিয়ে দিচ্ছি তুই যে সন্ত্রাসীর বউ। হ্যাঁ, তো আমাদেরকে উনি আসলে যে কাজটা করে দিয়েছে ওটা সিল লাগাই দিচ্ছে। সিল লাগার কারণে এই ডেস্টিনি সিল যখনই কোনো জায়গায় যায় তখন মানুষ দূর দূর করে তাড়াই দেয়। আর একটা জিনিস হয়েছে, দেখবেন ফ্যামিলির কোনো মানুষ অসুস্থ হইলে ও এই যে প্রথমে বাসায় থাকে, খরচ ডাক্তার দিয়ে ঔষধ আনে, এরপরে যখন আবার একটু অসুস্থ হয়ে পড়ে তখন আস্তে আস্তে পাশে কোনো সরকারি হাসপাতালে নেয় একটু কম খরচের জন্য। তো এখন এমন অসুস্থ হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর পরে যখন মারা যায় তখন অনেকে বইলা ফেলায় যে আসলে লোকটা মারিয়াও গেল। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ওই যে ফ্যামিলি যত টাকা টোকা জমানো টাকা টোকা সব আসলে খরচ করে শেষ পর্যন্ত লোকটা মারিয়াও গেল। তো উনি আসলে মরিয়াও গেছে, মারিয়াও গেছে আমাদের, বুঝতে পারছেন? আমরা এই যে বিনিয়োগ করাইছে এমনি আমরা ইনকাম করতাম, সেটা বড় কথা না, কিন্তু উনি কি করলো আমাদের দিয়ে বিনিয়োগ করাইলো, আমি নিজেরা বিনিয়োগ করলাম, আত্মীয় স্বজন বিনিয়োগ করছে, পাড়া প্রতিবেশী বিনিয়োগ করাইছি। মানে উনি যে ওই ভাষায় মানে উনি মরিয়া গেছে, আমাদেরকে মারিয়া ফেলাইছে। যার জন্য এই যে সিল লাগানো আমাদের ডেস্টিনি পাশা গেছে, এই পরিচয় বাংলাদেশে এখনো মানুষ আমাদের এই যে যারা আমরা এই যে 50 কাছাকাছি, হ্যাঁ, আমাদের এই যে মানুষের আমি কোন জায়গায় জায়গায় পরিচয় দেওয়া যায় না যে আমি ডেস্টিনি করছি, অথবা সেটা ওই যে বাটপার হিসাবেই এখনো মানুষ ট্রিট করে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এখন আসলে ওই যে বারবার একটা কথাই আসলে চলে আসে। উনি আসলে ওই যে মানে ছবির কথা টাইনে আসি, ওই যে হুমায়ুন ফরিদের জুতা দিয়া পিছিয়ে দিয়ে পিটাইছে। হ্যাঁ, তো এইভাবে পিঠ ঝাড়া দেয় আর বলে আমরা হচ্ছে বাংলার 12 বিয়ের 1 বিয়ে, জুতা পিছিয়ে দিয়ে মারলেও মান সম্মান দেয় না। আমাদের অবস্থা হচ্ছে এখন এই মান সম্মান নাই, তো তার জন্য যা কিছু তাই করতে পারে লজ্জাহীন মানুষগুলো। তো এই জন্য আসলে আর কি ল্যাঙ্গুয়েজ ওয়াসিম ভাইয়ের কথা বলতে। ঠিক আছে, আমি ওয়াসিম ভাইকে একটা প্রশ্ন করি। এটা হচ্ছে এই যে নতুন রাজনৈতিক দলটা হচ্ছে, হ্যাঁ, এই রাজনৈতিক দলের সদস্য হিসেবে ফ্যাসিস্ট হাসিনার তথা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ তৈরি হবে কিনা এই দলের মাধ্যমে, এটা আপনি কি মনে করেন? আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে।
এটা বিভিন্ন পত্র পত্রিকা আসছে, আমারও নজরে আসছে। আসলে দেখেন এখানে এখন ফ্যাসিস্ট হাসিনার দোসররা তারা বিভিন্ন জায়গায় জায়গা করে নেওয়ার চেষ্টা করতেছে, এটা তো আর গোপন কিছু না, কিংবা এটা ওই সেন্সের দোষেরও কিছু না। তো সেক্ষেত্রে রাজনৈতিক দল যেটাই নতুন করে হবে কিংবা যারাই ফ্রন্ট লাইনে আসার চেষ্টা করবে, কত হাতি ঘোড়া গেল, আবার যদি বিড়াল আসে, হ্যাঁ, আবার যদি চিটার আসে, বাটপার আসে, স্বাভাবিকভাবে তাদের দলে গিয়ে একটু পাশে দাঁড়ানোর একটু চেষ্টা তো স্বাভাবিকভাবে সবারই থাকবে। সেক্ষেত্রে তাদের যেহেতু বিএনপি গ্রহণ করবে না, কারণ বিএনপির উপরে যত স্টিম রোলার চালানো হয়েছে, জামাত গ্রহণ করবে না, জামাতের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, এনসিপি যে নতুন ছাত্রদের যে দল সেখানেও গ্রহণ করবে না। তো গ্রহণ করবেটাকে? তাহলে এই জাতীয় যারা চিটিং বাস, যারা ডেস্টিনির টাকা চিটিং করে সেইটার সমাধান না করে আবার জেলখানায় বসে 160টি কোম্পানি করে আবার নতুন চিটিং করছে, এবং সেই চিটিং লাইন থেকে মুক্তির জন্য আবার পলিটিক্যালি দল করতেছে, কারণ ওই বৈতরণীর তো পার হতে হবে, ওই জায়গাটা থেকে তো রিলিজ হতে হবে। এই জন্য এখন তার পলিটিক্যাল এই দল, এটা না বোঝার কিছু না। আর এখানে কেউ কেউ তার হাজির নাজির হবে, কেউ কাউকে হাজির নাজির করবে, সেটা তো আমরা প্রতীয়মান। যেমন আমাদের বোর্ডের কিছু সংশ্লিষ্ট লোকজন আছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা 1 ঘন্টার কাজ, সরকারি অফিস তো এদেশের ফেল, ডেস্টিনি অফিস এখন সরকারি অফিসও ফেল বর্তমান বোর্ডের কাছে। যে কাজটি 30 মাস আগে অর্ডার দিয়েছে মহামান্য হাইকোর্ট, সেই হাইকোর্টের 16টা বোর্ড রেজুলেশন হয়েছে। সেই রেজুলেশনের কাগজ যদি আপনি পর্যালোচনা করেন, যে কাজগুলি হওয়ার কথা ছিল বিগত 30 মাস আগে বোর্ড আসছে, 6 মাসে হওয়ার কথা ছিল, সেই কাজটির 25% কাজও ওই সেন্সে হয়নি। যেমন সম্পদ রিলিজ, সম্পদ মুক্তি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, হ্যাঁ, আরএসসি থেকে আমাদের লাইসেন্স পাওয়া, হ্যাঁ, পুরাতন যে লাইসেন্সের আবেদন হয়েছে সেখানে প্রসিকিউশন করা, হ্যাঁ, এক আইনজীবী নিয়োগ করা, নানান কাজ তারা আটকে রেখেছে। 1 ঘন্টার কাজ তারা 1 মাসে বসে করে। এই হলো গিয়ে আমাদের 3 লাইন লেখে আবার ফরওয়ার্ডিং দেয়, 3 লাইন লেখে আবার ফরওয়ার্ডিং দেয়। তো সেক্ষেত্রে তাদের যোগ সাজেশেই আমার মনে হয় এই কাজটা তারা করতেছে। ঠিক আছে, আপনি এটা করেন, আপনার সাথে আমরা আছি ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, কিংবা ফ্রন্ট লাইনেও থাকবো। কারণ এখন তো আওয়ামী লীগের লোকজন, ফ্যাসিস্টের লোকজন শ্রমিক দলের সাথে সম্পৃক্ত। কিভাবে শ্রমিক দল? তারা এখন অটোরিকশা চালায়, অটোরিকশাওয়ালারা যে আন্দোলন করলো আপনি দেখেন, তারা এখন বিভিন্ন গ্রুপের মধ্যে ঢুকে, বিভিন্ন সংগঠনের মধ্যে ঢুকে তারা আন্দোলন করতেছে। এবং যতগুলি অকারেন্স বাংলাদেশে বর্তমানে ঘটছে, সেই ঘটার পরে তাদেরকে যখন গ্রেপ্তার করা হয়, দেখা যায় যে যেমন পাটা চুরি করলো, সেখানেও আমরা পত্র পত্রিকা দেখতে পেলাম যে এখানে সব ছাত্রলীগ যুবলীগ ছিল। তো তাদের তো জায়গা লাগবে একটা। বিএনপি জামাত চেনে, তাদের কাছে যাবে না, যাবে কোথায়? তাহলে নতুন যে দলগুলি আসতেছে তাদের ভিড়েই হারিয়ে যাওয়ার চেষ্টা থাকবে, এটা স্বাভাবিক। নেক্সট কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু এমদাদ ভাইয়ের কাছে একটু যাই। এমদাদ ভাই অনেকক্ষণ বলার চেষ্টা করছেন। আমি আপনাকে স্পেসিফিক প্রশ্ন করব, আপনি সম্পূর্ণ প্রশ্ন পরে নিয়েন। সেটা হচ্ছে প্রচার মাধ্যমগুলোতে প্রচার হচ্ছে যে ডেস্টিনি কর্ণধার, মানে ডেস্টিনি কর্ণধার রাজনৈতিক দল করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, উনি ডেস্টিনি কর্ণধার যে প্রচারিত হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে শেয়ার হোল্ডার আছে, ডায়মন্ড আছে, ক্রাউন আছে, পিএইচডি আছে, তাদের কি কোনো মতামত নিয়েছে? বা আদৌ তারা তার যেই দলটা হচ্ছে সেই দলের মধ্যে আদৌ তাদের যোগদানের কোনো সম্ভাবনা আছে কি? বা এই উদ্দেশ্যে আপনার কি মতামত? থ্যাংক ইউ। আমি এই পয়েন্টেই কথা বলতে চাচ্ছিলাম, একই পয়েন্ট। সেটা হলো, দেখেন বিগত দিনে যখন আপনার রফিকুল আমিন সাহেব জেলে ছিল, D2K অ্যাসোসিয়েট তৈরি করছেন। এখন উনি কিন্তু বারে বারে বলতেছেন যে D2K অ্যাসোসিয়েট তৈরি করতেছি মোহাম্মদ হোসেন মানে হোসেনের নির্দেশে। উনি কিন্তু এই পয়েন্টটা বারবার বলে। এখন দেখেন, আমরা এই পয়েন্টের উত্তরটা আমরা আসবো। বিষয়টা হলো যে D2K অ্যাসোসিয়েট নামে তাদের যে 130-35টা প্রতিষ্ঠান বা 50টা প্রতিষ্ঠান, তারা D2K অ্যাসোসিয়েট করুক, এটা কিন্তু আমার কোনো আপত্তি নেই। রফিকুল আমিন সাহেব যদি একটা রাজনৈতিক দল করে, সেখানেও আমার আপত্তি নেই। কিন্তু আপত্তিটা কোন জায়গায়? আপত্তিটা হলো যখন D2K অ্যাসোসিয়েটের প্রোগ্রামগুলি করে, তখন ডেস্টিনির ব্যানারটা ইউজ করে, কিন্তু টাকা তোলে কার? টাকা তুলে আপনার সুপিরিয়র 100 টাকায় 1800 টাকা পাবে।
ওই দিন দেখলাম একটা ক্যাসেটে বলতেছে যে যদি কেউ 20,000 টাকা 12,500 টাকা বিনিয়োগ করে তাহলে প্রতি মাসে 20-25,000 টাকা করে তার সংসার খরচের বাবদ পাবে, তবে 3 মাস বা 6 মাস পর পর তারে প্রদান করা হবে। এই যে অনৈতিক আপনার লোভ লালসা দিয়ে যে কাজগুলি করতেছে, করুক তো, আপনার করুক, সমস্যা নাই। সমস্যা হলো তারা ব্যবহার করতেছে কি ডেস্টিনি 2000 লিমিটেডের বিনিয়োগকারী। এখন দেখেন তো তাদের এখানে কি কোনো ডেস্টিনির বিনিয়োগকারী আছে? এখন যদি আপনার ওনারা যে অকারেন্স গুলি করে বা জেলখানায় বসে যে মিটিং গুলি করছিল, সেই মিটিং গুলোও কিন্তু ডেস্টিনির লোকজন নিয়ে কিন্তু মিটিং গুলি করে নাই, করছে করে ডিটুকে অ্যাসোসিয়েটেড নিয়ে। তাহলে ডিটুকে অ্যাসোসিয়েটেড লোকজন নিয়ে কিন্তু ব্যানারটা ইউজ করছে ডেস্টিনি। এখন এই ডেস্টিনির নামটা ভাঙাইয়া ডেস্টিনির যে গুডউইল, ডেস্টিনির প্রতি যে মানুষের আবেগ, ডেস্টিনির মানুষের যে অনুভূতি, এটাকে পুঁজি করেই কিন্তু আপনার ওই অর্থ আত্মসাৎকারী যে চক্র, হ্যাঁ, ওনার কিন্তু এই জায়গাটা কিন্তু করছে। আমার সমস্যাটা হলো ওই জায়গায় তারা ডিটুকে অ্যাসোসিয়েট লাগায় তোরা করুক, অসুবিধা নাই, কিন্তু তারা ডেস্টিনির ব্যানারটা ইউজ করতেছে। এখন ডেস্টিনি যখন উনি যখন বিনিয়োগ রাজনৈতিক দল করছেন, সেখানেও বলতেছে ডেস্টিনি 2000 লিমিটেডের একটা কথাই দেখছি এক জায়গায় যে ডেস্টিনির কর্মকর্তা কর্মচারীরা মানে ডেস্টিনি এখন রাজনৈতিক দল গঠন করতেছে। অ্যাকচুয়ালি কিন্তু ডেস্টিনির কোন রাজনৈতিক দল গঠন করার উনার সাথে আছে। উনি কিন্তু আজকে একটা শর্ট একটা কথা মনে আজকে সারাদিনের লেখালেখিতে একটা জায়গায় উনি একটা বক্তব্য আমি একটু শুনছি যে ডেস্টিনি তো আমার একার না। এই কথাটাই উনি যদি পরিষ্কার করে যদি দেয় আমাদেরকে, ভাই উনি রাজনীতি করুক, যা করছে করছে, আমাদেরকে ক্ষতি করছে, আমাদের জীবন ধ্বংস করছে, লাখ লাখ লোকের প্রলোভন দেখাইয়া মধুর মিষ্টির বক্তব্য দিয়া মানুষের টাকা হাতে যাওয়ার পরে এখন তিনি হইলেন বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন মহামানব। কারণ এখন মানুষ তো টাকা তার কাছে চাইতে যাবে কিভাবে, দিবে কিভাবে, দেওয়ার ইচ্ছা থাকলে তো তার ইন্টেনশনটি আলাদা থাকে। এটা আমার মানে আরেক ধরনের কথাবার্তা। তো আমি আজকে এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি রফিকুল আমিন সাহেবকে বিনীত অনুরোধ করব, এই যে আপনি যা ভুল করছেন ভুল করছেন আর শুদ্ধ করছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এখন দয়া করে আপনি ডেস্টিনি তে আপনি সম্পূর্ণ আলাদা করে আপনি একটা পুরোপুরি একটা ডিক্লারেশন দেন যে আমি সম্পূর্ণ ডেস্টিনির বাইরে এসে আমি কাজটা করতেছি, এবং ডেস্টিনি টাকা পয়সা যেটা দিবে সে ভোট দিবে, অসুবিধা নেই। ভোট যদি ভোট দিবে, ভোট ডেস্টিনি চালাবে, ভোট টাকা দিবে কিভাবে দিবে, হিসাব নিকাশ কিভাবে দিবে, এটা ভোটের ব্যাপার। এই কথাটুকু পরিষ্কার করে যদি দেয় তাহলে আমরা নিশ্চিত সামনের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমি এমদাদ ভাইয়ের সাথে একটু সম্পূরক কথা বলি, যেহেতু আপনি যে প্রশ্নটা করছেন এটা একটু আমরা একটু পিছনে যাই, ফিতাটাকে একটু ঘুরিয়ে পিছনের দিকে নেই। শামীম ভাই একটু খেয়াল করবেন, সেটা হলো উনি তো 12 বছর জেল খেটে উনি ওনার দায়ভার ওইখান থেকে করে আসছেন, ওনাকে আমি দোষারোপ করবো না, রাজনৈতিক দল হিসাবে দল উনি করতেই পারেন। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন যে বর্তমান প্রশাসনিক আমাদের বোর্ডে যারা আছে, হাইকোর্ট কর্তৃক নিয়োজিত বোর্ডে যারা আছে, তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন আপনি করছেন। আমার কাছে এটা মোটামুটি ভাবে আমি স্পষ্ট উত্তর আমি আপনাকে একটু দিতে পারি এভাবে, যে এখানে বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান উনি হলেন প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি কিন্তু হাইকোর্ট অ্যাপয়েন্টেড একজন আইনজীবী, ব্যারিস্টার, ওকে ফাইন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, সে আগামীকালকে ডেস্টিনির ব্যানারে দল ওপেন করবে, নাম ফলক করবে, বনানী শেরাটনে বিশাল প্রোগ্রামের আয়োজন করছে হাজার হাজার মানুষের সমন্বয়ে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে বর্তমান বোর্ড এই ব্যাপারে একটা কিন্তু রুলস অথবা একটা প্রজ্ঞাপন কিন্তু জারি করে নাই যে রফিকুল আমিনের সাথে ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো সম্পর্ক নেই, অথবা ডেস্টিনির নাম উনি ব্যবহার করতেছেন, উনি আইন লঙ্ঘন করতেছেন, এই ব্যাপারে কিন্তু কোনো প্রজ্ঞাপন অথবা নির্দেশনা কিন্তু আমরা পাইনি। যেহেতু আমরা পাইনি, সেহেতু আমাদের কাছে একটা প্রশ্ন এমনিতেই মাঠ পর্যায় থেকে প্রশ্ন আসছে, হাজার হাজার মানুষ আমাদেরকে প্রশ্ন করতেছে যে তাহলে বোর্ড কি তার পক্ষে। আমরা এইটা তো এখন ধরেই নিতে পারি যে অবশ্যই এটাই প্রশ্নটা মনে হয় অসীমকে আপনি করছিলেন, যে এই বিষয়টা, যে অবশ্যই যেহেতু তারা প্রজ্ঞাপন জারি করেনি বা অথবা এই ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি, অথবা উনি আদালত 173/22 যে রায় আছে, যে অর্ডারটা আছে, সেই অর্ডারটাকে ভায়োলেট করে উনি ডেস্টিনির নাম ব্যবহার করে তারপর রাজনৈতিক দল গঠন করতেছেন, এইটা কিন্তু রাষ্ট্রকে সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এইটা
জনাব রফিকুল আমিনও করতে পারতেন, এটা কিন্তু বোর্ডও করতে পারতেন। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে বর্তমান বোর্ড কিন্তু এটা নৈতিক দায়িত্ব, নৈতিকভাবে তারা বোর্ডের কিন্তু ক্ষমতা হারাইছে, নৈতিকতা ভাবে হারাইছে। এই কারণে হারাইছে যে তার দল ব্যবহার করে, তার নাম ব্যবহার করে, তার লোগো ব্যবহার করে একজন ব্যক্তি সে তার ইচ্ছা পূরণ করতেছে, মানুষের সাথে হাসি তামাশা করে ইচ্ছা পূরণ করতেছে, মানুষ জ্বলে পুড়ে সব শেষ হয়ে যাচ্ছে, ওদিকে তার কোনো খবর নাই, কিন্তু সে তার স্বপ্ন পূরণ করার জন্য রাজনৈতিক দল করছেন। সেখানে আমাদের বোর্ড, বর্তমান যে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড আছে, সেই বোর্ড বিন্দু পরিমাণ একটা নির্দেশনা জারি করলেন না। সে তো অবশ্যই প্রশ্ন জাগে যে ওনার সাথে এই বোর্ডের একটা আতাত আছে। এটা অবশ্যই একদম মাটির মতন স্পষ্ট, মানে একদম পানির মতন ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ, বোর্ডের দায়িত্বে যারা আছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তার সাথে একমত আছেন। যদি দ্বিমত পোষণ করতেন তাহলে অবশ্যই একটা প্রজ্ঞাপন আমরা পেতাম, অথবা নির্দেশনা একটা পেতাম, যেটা নিয়ে আমরা মাঠ পর্যায়ের বিনিয়োগকারীদের সাথে আমরা কথা বলার সুযোগ পেতাম। কিন্তু বর্তমান বোর্ড কিন্তু এটা করে নাই। এটা আপনার জ্ঞাতার্থে জানাই রাখি যে অবশ্যই তারা আশ্রয় প্রশ্রয়ের অবস্থান খুঁজছে। এটা এখন সারা বাংলাদেশের মানুষের কাছে, এবং যারা রাজনীতি বুঝেন তারাও কিন্তু এই বিষয়টা বুঝবে। যেমন বলে গেছে আওয়ামী লীগ, বিএনপি তাদেরকে গ্রহণ করবে না, জামাত তাদেরকে গ্রহণ করবে না, তাহলে তাদেরকে কে গ্রহণ করবে? গ্রহণ করার একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। এটা বাংলাদেশের জন্য একটা হুমকি, বাংলাদেশের রাষ্ট্রের জন্য একটা হুমকি, এবং আমাদের জন্য অবশ্যই একটা হুমকির বিষয় হয়ে দাঁড়িবে। ডেস্টিনি 2000 লিমিটেডের জন্য বিশাল একটা প্রতিবন্ধকতা তৈরি করে ফেললো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। হিরু ভাইয়ের কথা লেজ ধরে আমি একটু আপনার এটার সাথে একটু যোগ করতে চাই। সেটা হলো আপনার মনে আছে মানে ভোট যখন আপনার আদালত থেকে ভোট গঠন করে দেয়, প্রথম আমাদের চেয়ারম্যান ছিল কি মইনুল ইসলাম চৌধুরী। তো মইনুল ইসলাম চৌধুরী সাহেবকে তখন একবার রিকোয়েস্ট করা হয়েছিল যে জেনারেল হারুন সাহেবের সাথে বসার জন্য ওনারে নিয়ে, কিন্তু উনি স্টেটকে বলছে উনি যেহেতু আপনার মানে ইয়াতে আসামি, মানে এটা কি বলে, মানে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে, তখন তো দণ্ড হয় নাই বা অভিযুক্ত, উনি আসামি যেহেতু, ওনারা বাদ দিয়ে যেহেতু দিছে, ওনার সাথে বসা কিন্তু সম্ভব না। কিন্তু আমরা যখন এই ভোটটাকে দেখছি, এই যে আপনার বর্তমানে আমাদের যে ভিতরে যে লোকগুলি আছে এগুলি দুর্বল, ভোটের যে ডাইরেক্ট কিছু কিছু ডাইরেক্ট কিছু কিছু সবল আছে, বেশিরভাগই লোক মানে মানে কেনা যায়, এদেরকে পক্ষপাতিত্ব করা নেওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা আপনারা খেয়াল করবেন যে একজন বোর্ডের থেকে আপনার নির্ধারিত, আপনার এখন বর্তমানে যে চেয়ারম্যান, উনি ওনার সাথে কিভাবে আপনার এই কমিউনিকেশন করে, এবং ইকবাল জামান সাহেব কিভাবে ওনার সাথে আপনার এই ব্যবসায়িক আলোচনা করে। কারণ যেখানে 2020 সালে যখন আমরা আবেদন করলাম যে কোম্পানি চালু করার জন্য, সেখানে আদালতে উল্টা সিরাজুল মঞ্জুর দিয়ে আবেদন করছে যে যাতে ডেস্টিনি অবসায়ন করায়। কে চাইছে? রফিকুল আমিন সাহেব চাইছে। এখন ওনার কথা প্রসঙ্গে যান, আদালত জিজ্ঞাসা করছে সবাই ব্যবসা করতেছে, আপনি কেন ব্যবসা করতে চান না? তখন উনি বললেন যে না, এটা ব্যবসা করলে যারা এখানে আছে এরা লুটে পুটে খাবে, তাহলে ভালো লোক দিয়ে দিই। তো যেখানে উনি অবসায়ন চাইছে, সেই অবসায়ন চাওয়ার একজন ব্যক্তি, সেখানে যখন আপনার ওনাদের সাথে বর্তমানে যে কথা বলতেছে ইকবাল জামান সাহেব বা মুশফিক আনাম সাহেব, আপনার বৈশাখী টিভির একজন সম্ভবত এমডির দায়িত্বে আছেন, সেখানে বৈশাখী টিভি কিন্তু উনি ওইখানে উনি ইউজ করতেছেন, বাট সেখানে কোনো বাধা দিচ্ছেন না। তার মানে কি আমরা কি সাধারণ জ্ঞান যদি যেতটুকু নলেজ আছে এতটুকু কি বুঝতে বাকি আছি যে আপনার হাত করতে করে নাই বা পরামর্শ করে নাই বা লিয়াজুক করে নাই? এটা কি আমাদের বুঝার বাকি আছে? এটা কি 45 লক্ষ লোক বুঝবে না এই মেসেজটা যাওয়ার পরে যে এখন কি হইতেছে? ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমি সাইদ ভাইয়ের কাছে আসতেছি একটা প্রশ্ন নিয়ে, আপনি বাকি কথাগুলো বলবেন। সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে 45 লক্ষ যে ডিস্ট্রিবিউটর এবং বিনিয়োগকারীরা মনের মধ্যে আশা বেঁধে বসে আছে যে ওনারা আসলে আমরা আমাদের বিনিয়োগটা নিরাপদে ফেরত পাওয়ার একটা প্রক্রিয়া হবে। কিন্তু সেখানে সেই প্রক্রিয়া না করে দেখা যাচ্ছে নতুন দল করার পদক্ষেপ নিয়েছে। নতুন দল করার পদক্ষেপ নেয়ার পিছনে আসলে মূল কারণটা কি? বিনিয়োগটা ফেরতের কাজ না করে দল গঠনের কাজ করার পিছনে মানে মূল ব্যাপারটা কি? এটাও আপনি একটু ক্লিয়ার করবেন সাইদ ভাই। ধন্যবাদ শামীম ভাই। এখানে আসলে আমি আপনাকে আবারও বলি, আসলে উনি নিজের জনপ্রিয়তা ভাবে তো আমাদের বর্তমান বোর্ড
এবং আমাদের ডেস্টিন টেকনোলজি লিমিটেডের সাবেক আমরা যারা এসডিএসি অথবা ডায়মন্ড আছে, ক্রাউন আছে, শেয়ার হোল্ডার আছে, তো সবারই একটা রাজনৈতিক পরিচয় আছে কম বেশি, কেউ কর্মী, কেউ সাপোর্টার, অথবা কেউ পদের বিভিন্ন পোস্ট ফলো বা পোস্ট নিয়ে আসছে। তো ব্যাপারটা হচ্ছে উনি হয়তো এইগুলো ভুলে গেছে যে কেউ না কেউ রাজনীতির সাথে রিলেটেড। উনি মনে করছে আমার 45 লাখ লোক, আমি ডাক দিলে আমার তো 10 লাখ আয় হবে। ঠিক আছে, আমি আপনাকে একটা ভবিষ্যৎবাণী দিয়ে দিই। ঠিক আছে, প্রথমত উনি তো ওনার দলের মিছিল মিটিং করবে। ঠিক আছে, সব মিলে 1000 লোক হবে কিনা সন্দেহ। এবং ওনার এই দল ধরেন বাইচে থাকবে সর্বোচ্চ হয়তো 1 বছর। এটা উনি যদি শুনে থাকে, ঠিক আছে, ওনাকে আমি বললাম উনি 1 বছর এই দল টানা গেল। দ্বিতীয় কথা হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যারা ওই সময় গ্রাম অঞ্চল থেকে আত্মীয় স্বজনকে যখন টাকা নিয়ে আসি, আমাদের তো আসলে টাকার বিনিময়ে কমিশন দিচ্ছে। ঠিক আছে, ডেস্টিনি মূল ব্যবসা, নেটওয়ার্ক মার্কেটিং এর মূল ব্যবসা আসলে এভাবে বিনিয়োগ ধর্মী প্রোডাক্ট দিয়ে না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো তখন বুঝি না, স্টাডি করি না। ঠিক আছে, উনি আসলে নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম টা তার স্টাডি করার মানুষ না, এবং উনি ওটা জানেও না। হম তো যার কারণে আমরা আসলে উল্টা ব্যবসা করছি। টাকার বিনিময়ে টাকা দিচ্ছে, কমিশন দিচ্ছে, গ্রাম অঞ্চলে টাকা আনছি, আমাদের 5% দিচ্ছে, আমরা খুশি হয়েছি। হ্যাঁ, 95% উনি বিভিন্ন ভাবে খরচ করছে, এবং তখন কোনো জবাবদিহিতা ছিল না। তো এখন ব্যাপারটা হচ্ছে রাজনীতি করার কয়েকটা কারণ আছে। প্রথমত যেহেতু উনি কোনো দায়িত্বে নাই, হম তো এখন যেহেতু দায়িত্বে নাই, ওনার দায় নাই। হ্যাঁ, ওনার হাইকোর্টই ওনাকে এখান থেকে বাজেয়াপ্ত করে দিয়েছে ওনার শেয়ার হোল্ডার, উনি এটা এখন অলরেডি বলা শুরু করছে, মানে দায় মুক্ত। হ্যাঁ, উনি হাইকোর্টের দোহাই দেয় যে আমি তো ওখানে হাইকোর্টের রায় অনুযায়ী কিছু না। আসলে মানুষের বিবেক বলতে আসলে তো একটা জিনিস আছে যে আমার কথায়, হ্যাঁ, তখনকার সময় মানুষ টাকা দিচ্ছে, হম আমি এত টাকা দিব, উনি আসলে দিব্যি এটা ভুলে গেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে উনি আরেকটা জিনিস এখন ক্লিয়ার করতে চাচ্ছে, যেটা আসলে আমরা ওই সময় অতিরিক্ত বাড়াবাড়ি করছি ওনারকে নিয়ে। উনি যা না তার থেকে ওনাকে বেশি বাড়াই বলা, উনি যা না তার থেকে বেশি ওনাকে মূল্যায়ন করা। হ্যাঁ, তখনকার সময় আসলে কেউ কথা বলতে পারতো না, উনি সেন্টারটাকে বন্ধ করার হুমকি দিত। ওনার বিরুদ্ধে ছোটখাটো কোনো এলিগেন্স, কোনো কেউ কথা বললেই উনি যত অবৈধ কাজ করছে রেস্টুরেন্টে, হম পদে পদে অনেক অবৈধ কাজ করছে, যার জন্য ওই সময় আসলে সবারই মুখ বন্ধ ছিল, কেউ কিছু বলতে পারে না। হম ডেস্টিনি 2000 লিমিটেডে উনি তো আসলে কিছু না, একটা বিল্ডিং করতে হবে, একটা ইট আর টোটাল হাজার হাজার লক্ষ লক্ষ ইট যখন দিয়ে একটা বিল্ডিং করে, তখন ওর নাম হয় বিল্ডিং। উনি ডেস্টিনি 2000 লিমিটেডে 49 জন মালিকের একজন। বাট ওনাকে আসলে আমরা বেশি মূল্যায়ন করার কারণে, হ্যাঁ, সারা বাংলাদেশে ওনার নামটা ওইভাবেই আছে। কিন্তু এই বিজনেসটা তৈরি করার জন্য আমাদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের অনেক ভূমিকা, ওনার থেকে কোনো অংশ কম না। আমাদের সাবেক ডিএমডি, হ্যাঁ, গফরনর হক, এই যে গোপাল স্যারের যে ভূমিকা, হ্যাঁ, তার ট্রেনিং কিন্তু অত্যন্ত জনপ্রিয় ট্রেনিং ছিল। হ্যাঁ, এরপর আমাদের মেজবাউদ্দিন স্যার, হ্যাঁ, তাদের প্রচন্ড ভূমিকা। তাদের আসলে ওইভাবে আমরাই হিডেন করে রাখছি, উনি হিডেন করে রাখছে, আমরা তো না, উনি নিজে হিডেন করে রাখছে। হ্যাঁ, ওনার যখন একটা জনপ্রিয়তা বেড়ে গেছে, উনি এই লোকগুলোকে হিডেন করে রাখছে। এরপর আমাদের সাইদুর রহমান স্যার, হ্যাঁ, এদের যে ভূমিকা ডেস্টিনি তৈরি করার ব্যাপার, অসম্ভব ভূমিকা। পাশাপাশি এই যে সারা বাংলাদেশ থেকে, হ্যাঁ, উনি সারা বাংলাদেশে 5 জন তো জয়েন করে না, জয়েন করাইছি তো আপনি আমি আমরা। ঠিক আছে, এখন মূল ব্যাপার হচ্ছে উনি ডেস্টিনির সফলতাটা উনি আসলে হাইজ্যাক করছে ব্যক্তিগতভাবে। উনি হাইজ্যাক করার কারণে, হ্যাঁ, তো অন্য কেউ আসলে এটাকে নিয়ে তখনকার লুফে নিতে চায় না, বা ওনার মতো ইগো ধরনের লোক কম ছিল। ওনার তো ইগো প্রচন্ড ইগো, উনি কাউকে ক্রেডিট দিতে চাইতেন, কাজের ক্রেডিট, হ্যাঁ, মানে সফলতার ক্রেডিট উনি কাউকে দিতে চাইতেন। তো এখন যে জিনিসটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন, আমি এখন শেষ করি, সেটা হচ্ছে উনি প্রথমত ওনার এখানে কোনো দায় উনি স্বীকার করে না। দ্বিতীয় কথা হচ্ছে হাইকোর্টের দোহাই দিচ্ছে যে আমাকে তো কোনো জায়গায় রাখা হয়নি। বাট উনি যদি সৎ মানসিকতা থাকতো, ওনার যদি সেই সৎ সাহস থাকে,
উনি ব্যাকগ্রাউন্ডে বসেও, আপনি জানেন এই যে জুলাই আন্দোলনে যাদেরকে আমরা চিনতাম না, তারাই পরবর্তীতে প্রকাশ্যে এসে মাস্টার মাইন্ড। হ্যাঁ, তো উনি চাইলে এখন মাস্টার মাইন্ডের মতো কাজ করতে হতো যে ঠিক আছে, আমাকে তো হাইকোর্ট থেকে এই করাপ্টেড আমি এটা হয়েছে, তাহলে আমি তোমাদেরকে হেল্প করতে চাই, আশরাফ ভাইকে হেল্প করতে চাই। আশরাফ ভাইকে ডেকে 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 সে এই কাজগুলা আসলে করে দিতে পারতো উনি চাইলে, এবং হিরো হইতে পারতো। উনি বের হইয়া যদি এই কাজগুলো করতে, তাহলে উনি আজকে ঠিকই হিরো হতে পারতো। তো উনি আসলে ওই যে বললাম, উনি আসলে ওই যে আপনি ইলিশ মাছ অথবা গ্রামে কারেন্ট জাল দেখছেন, মাছ যত লাফালাফি করে আস্তে আস্তে পেঁচায়, উনি নিশ্চিত থাকেন উনি আসলে পেঁচাইতে আছে। উনি পেঁচাইতে আছে। উনি 12 বছর তো আসলে ভিতরে ছিল, বুঝে না বাংলাদেশের অল ওভার সবকিছু নিয়ে, তো আসলে উনি আস্তে 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 টের পান। উনি এই জাল পেঁচাইতে পেঁচাইতে এমন অবস্থা যাবে ওনার বাইর হওয়ার কোনো সুযোগ থাকবে না, নিশ্চিত। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমরা ওয়াসিম ভাইকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের আইনে বা আইন অনুযায়ী দ্বৈত নাগরিক বা দুই দেশের নাগরিক যিনি হবেন তিনি কখনো ইলেকশন করতে পারবেন না বা নির্বাচন করতে পারবেন না। তো রফিকুল আমিন তো কানাডিয়ান নাগরিক বা বাংলাদেশি নাগরিক, তো সেই ক্ষেত্রে উনি দল করতেছেন, কিন্তু উনি কি নির্বাচন করতে পারবেন, বা এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আইন আইন তো সবার জন্য সমান। সেক্ষেত্রে আমরা বিগত দিনেও দেখেছি যারা দ্বৈত নাগরিক যারা, তারা নির্বাচন করতে পারেনি। বিগত দিনে এরকম এক্সাম্পল বাংলাদেশেও আছে। বিশেষ করে আমাদের বরিশালের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শ্রেণিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, তিনি মাঝে সিটির নির্বাচন করতে গিয়ে ওনাকে আটকে দেওয়া হলো, হাইকোর্টের রুল জারি করলো, কারণ উনি আমেরিকান নাগরিক ছিল, দ্বৈত নাগরিক এরকম বাংলাদেশের। এরকম এক্সাম্পল আরো আছে। সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আমার মনে হয় না। আর নির্বাচন রাজনৈতিক দল করলেই যে নির্বাচন করবে, এটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটা তো পরবর্তী কর্মের উপরে নির্ভর করবে, সেটা দেখা যাক, ওয়েট অ্যান্ড সি। তাহলে তো সেই ক্ষেত্রে আমি মনে করি ওনার একটা বড় একটা অতৃপ্তি থেকে গেল। উনি রাজনৈতিক দল করলো কিন্তু উনি কোনো সংসদ সদস্য বা সেরকম একটা পদে আসার সুযোগ নাই, এটা একটা অতৃপ্তি থেকে গেল। অথবা ওনাকে কানাডিয়ান নাগরিকত্ব ওনাকে সারেন্ডার করতে হবে, এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসবে। এটা আমরা অনেকেই জানি না, হয়তোবা আমরা জানি বিদায় যে সেই জিনিসটা আমরা সামনে নিয়ে আসলাম। তো আরেকটা প্রশ্ন আপনাকে আমি করি, সেটা হচ্ছে প্রশ্ন করেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে করেন তার এই দল গঠনে বা ডেস্টিনির জন্য কি পরিস্থিতি তৈরি করতে পারে? সে যে একটা দল তৈরি করলো, এখন এটা ডেস্টিনির ক্ষেত্রে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে কিনা, বা সেটা কিরকম হতে পারে? এটা হবে শামীম ভাই টিট ফর ট্যাট। ওই উনি ট্রেনিং এ বলতো যে এক আঙ্গুল দেখালে 4 আঙ্গুল আমার দিকে, তদ্রুপ ইট মারলে পাটকেল খেতে হবে, ব্যাপারটা তাই। যেমন আমি পলিটিক্যালি ইনভলভ, এখন আমি এলাকায় যাব, এলাকায় গিয়ে পলিটিক্স এর বিভিন্ন মিছিল মিটিং এ আমি সামনে থাকি, মাঝে থাকি তো এক জায়গায়। সেক্ষেত্রে আমাকে এতদিনে মানুষ ট্রিট করতো যে তুমি তো ধরো এক্সাম্পল বিএনপি করে, তা সেক্ষেত্রে এখন আমি গেলে যদি বলে ডেস্টিনি করো, সেক্ষেত্রে আমাকে তো এলাকা থেকে ইট পাটকেল মারবে। কারণ যে বিএনপি করে, যে জামাত করে, যে আওয়ামী লীগ করে, সে তো আমাদের কাছে পাওনাদার, ওনার কাছে, আমার কাছে, আমাদের কাছে। তো সেক্ষেত্রে পাওনা না দিয়ে আমি আবার গেলাম তার দল থেকে লোক ছুটাই আনার জন্য, সেক্ষেত্রে আমার পরে একটা আঘাত আনবে। আঘাত আনলে আমি কি ওনাকে ছেড়ে দেব? এবং এই যে নিছক একজন ব্যক্তিকে নিয়ে এই যে রাজনীতি করতেছে, এই আলোচনাটাই আমি মনে করি অনেকাংশে মূল্যহীন। কেননা ওনাকে এখন আমরা টাকা পাবো, সেই টাকার জন্য ওনার কাছে আমরা যাব। নো স্যার, নো বস, উনি চিটিং আদালতের রায়ে উনি খালাস পাননি, উনি এখনো আপিল নিষ্পত্তি হয়নি, উনি আদালতের রায়ে সাজা খেটে আসছেন, ওনার সকল সম্পত্তি বাজেয়াপ্ত। উনি টাকা না দিয়ে উনি রাজনীতি করতে গেছে, ডায়মন্ড, পিএইচডি, ডিরেক্টর, শেয়ার হোল্ডার, অল বিনিয়োগকারী ওনার কাছে যাওয়া উচিত টাকার জন্য। টাকা দেন ভাই আগে, আপনার এই ট্রিক্স এগুলো সব আপনি যা করেন কিয়া এগুলো সব বাদ দেন। আর উনি ফিল্ডে গেলে তীব্র প্রতিক্রিয়া হবে। উনি ঢাকা পর্যন্তই থাকতে পারবে, তাও সেট থাকতে পারবে না, কেননা বিনিয়োগকারীরা ওনার চরিত্র জেনে গেছে।
এক বিনিয়োগকারী গতকালকে আমার সাথে দেখা হলো আলিশ সেন্টারে, সে আসছে এক মহিলা, সে বলল বৈশাখী টিভিতে আমি গেছি, আমাকে ইট মারা হয়েছে। গতকালকের ঘটনা। কিছুদিন আগে আমরা 2 ডায়মন্ডকে শুনলাম বকাঝকা করতেছে উনি এমন, এবং এমন কোন ডিস্ট্রিবিউটর নাই যে উনি বকা দেননি, যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেটা এখানে ইউজ করতে পারছি না, আমরা একটা অডিওর মাধ্যমে জানতে পারলাম যে এই ধরনের ভাষা যে ব্যক্তি ইউজ করে, নাম সর্বস্ব এক ব্যক্তিকে, দলছুট এক ব্যক্তিকে নিয়ে উনি দল করতেছে, এখানে কে থাকবে? ওনার কাছে তো সব পাওনাদার, উনি সবার দেনাদার। সেটা আদালতের রায়ে অভিযুক্ত যদি হয়, উনি হাইকোর্ট আদেশ দিচ্ছে, নিম্ন আদালত আদেশ, নিম্ন আদালতের রায়ে উনি সাজা খাটা, আবার উচ্চ আদালত উনি কেবল আপিল করছে, আবার হাইকোর্টের 173/2022 রায়ে ওনার সকল সম্পত্তি বাজেয়াপ্ত। সেক্ষেত্রে এখন জনগণকে উনি ভুল বুঝাচ্ছে। এখনো যেভাবে শেখ হাসিনা ফ্যাসিস্ট 16 বছর ভুল বুঝাইছে, উনি রফিকুল আমিন সাহেব উনি আমাদেরকে 25 বছর ভুলের মধ্যে রাখছে। আবার নতুন করে আরেকটা ভুল উনি করতে যাচ্ছে, এবং সেই ভুলে কিছু ছানাপানা আছে, ছাগল ছানা, তারা লাফাচ্ছে, আর কিছু নয়। এখানে আমার ব্যক্তিগত মতামত এটা। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াসিম ভাইকে অনেক সুন্দর জবাব দেওয়ার জন্য। তো আমরা লাস্টে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আইন অনুযায়ী ডেস্টিনি গ্রুপের সাথে বর্তমানে রফিকুল আমিনের পদবিগত সম্পর্কটা আসলে কি? হ্যাঁ, ধন্যবাদ শামীম ভাই। যে প্রশ্নটা আপনি করছেন, এই প্রশ্নটা তো মানে 173/22 তো এটা স্পষ্ট ভাবে বলা আছে। পদবি বলতে তো যেহেতু তার আইডেন্টিটি নেই, সেহেতু তার পদবিটা কি, কোথায় কি থাকে, এই বিষয়টা তো আপনাকে আমাকে ক্লিয়ারলি বুঝতে হবে। যেহেতু তার ডেস্টিনিতে কোনো কিছুই এখন নাই, এই মুহূর্তে নাই। কবে হবে, কবে আইনগত ভাবে ওনার ঝামেলা মিটবে, যখন আসবে তখন না তার পদবীর আবার কথা আসবে। যেহেতু ডেস্টিনির টোটাল একটা ফ্রেমে বাধা, 173/22 যে অর্ডারটা আছে হাইকোর্টের, সে হাইকোর্টের অর্ডার অনুযায়ী কোনো পদমর্যাদা হোল্ড করার কথা না, এটাই স্বাভাবিক। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের আমি একটু শেষ একটা করে দিই, আমি আমার শেষ কথাটা বলি যে আসলে ওনার ভবিষ্যৎ কি হবে বা রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি হবে। ভাই একটা জিনিস আপনি বুঝেন, আমাদেরকে কিন্তু বেকার মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাইছে, এবং অর্থনৈতিক মুক্তি পাবে 45 লক্ষ লোক, এবং এরাই দেশ পরিবর্তন করবে। আজকে এই 12 বছরে আপনার 12-13 বছর এই 45 লক্ষ লোকের ভিতরে যদি আমি ধরেন আপনার অ্যাটলিস্ট যদি আমি 25% ধরি, যদি 25% ধরি যে আপনার এখান থেকে আয় রুজি করতো, বেকার মুক্ত জায়গায় থাকতো, তাহলে কত হয়? 45 লক্ষ ধরেন আপনার 10 লাখ 12 লাখ লোক এখান থেকে আয় রুজি করতো। সেই 10 লাখ লোকেরই তো কর্মসংস্থার জন্য ওনার ভিতরে ফিল নাই, অনুভূতি নাই, যে লোকগুলি বেকার হয়ে গেছে। সেখানে উনি কিভাবে দেশের আবার বেকারত্বের স্বপ্ন দেখাবে মানুষকে? ভাই এটা নিশ্চয় আপনার একটা, আর কি বলবো, এগুলি হাস্যকর জিনিস আমার কাছে মনে হচ্ছে। কারণ যেখানে আপনার নিজের তৈরি করা, আপনার তৈরি 45 লক্ষ লোক, তার মধ্যে যদি অ্যাটলিস্ট 10-12 লাখ যদিও এখান থেকে রুটি রুজি অর্জন করতো, খাইতো, তাদের স্বপ্নটা তাদের ধূলিসাৎ করে দিয়ে কর্মসংস্থান নিচক চিন্তা ভাবনা না করে আপনি দেশের উন্নয়ন করার জন্য আপনি রাজনীতি করতেছেন, করেন, দেখেন মানে কি হবে। আপনি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করবেন, এটা আপনার স্বপ্ন। আরে ভাই আপনি যে ডিটিকে অ্যাসোসিয়েট, আপনি সাঙ্গ ভাঙ্গ, এরা তো সন্ত্রাসী কায়দায় চলতেছে, এরা আইন মানে না, আইনের তো আক্কা করে না। আগে এরাই মনে যে এখনই বাংলাদেশের যেখানে আইনে বোর্ড গঠন করে দিছে এবং বোর্ডের লোকজন কাজ করতেছে, আমরা এখানে সহযোগী কাজ করতেছি, সেইখানে আলী সেন্টারটার মতো দখল করার জন্য আসে সন্ত্রাসী কায়দায়। তাইলে আপনি কি সন্ত্রাস মুক্ত করবেন? এখানে আমরা ওই দিন ওনারও বক্তব্য শুনছি যে তালা মাইরা দিবে, যে সবাই এটা দিবে, বাইন্দা দিবে, অমুকেরে তমুকেরে। তো সেখানে উনি কি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠন করবেন? আসলে ন্যায় এগুলি আপনার হবে না। এখানে আপনারা যেহেতু সময় শেষ, এটার একটা বিশাল হিস্টোরি, আগের দিন বলবো, তবে ওনার দিন ভালো হোক, তারপরে কামনা করি ওনার শুভযাত্রা শুভ হোক। বাট আমাদের বিনীত অনুরোধ হলো আপনি পরিষ্কার করে দেন যে ডেস্টিনির মতো চলবে, আমি ডেস্টিনির সাথে নাই। থ্যাংক ইউ।
শামীম ভাই স্টেক হোল্ডারদের বিনিয়োগকারীদেরকে তো উনি চেনে নাই, ওনাকে তো ওই যে বেশি সম্মান করা হয়েছে ওনাদেরকেও। হ্যাঁ, এই বিনিয়োগকারীরা অনেক কিছু করবে সেইটার অপেক্ষা ওনাকে করতে বলেন যদি উনি ভিডিও দেখে থাকে, এবং ওনার ছানাপানা যারা আছে তারা লাভঝাপ দ্রুত বন্ধ করুন। আমরা কিন্তু প্রেসে যাচ্ছি, যাব, সংবাদ সম্মেলনে যাব, এর সাথে ওনার যত হিস্টোরি আছে, হ্যাঁ, সব হিস্টোরি ইতিহাস সব চলে আসবে ইনশাআল্লাহ। ওয়েট করেন। সকল সাধারণ বিনিয়োগকারী ডেস্টিনির যেহেতু সম্পদ আছে, সেই সম্পদ কিভাবে কি 5 তারিখের পরে যেভাবে কোনো আইন চলে নাই মাঝে, হ্যাঁ, মব জাস্টিস হয়েছে, ঠিক এভাবেই অনেক কিছু হতে পারে, সেটার অপেক্ষায় থাকতে হবে এখন। যদি সোজা না হয় তাহলে অনেক কিছু হবে। এইটা হলো আমার আমাদের ডিস্ট্রিবিউটরদের প্রতি আমাদের বার্তা। আমরা সংবাদ সম্মেলনে যাচ্ছি রিসেন্টলি, দেখি না উনি কত দূর যায়, ওনার ডালপালা কত দূর আর আমরা কত দূর। ওই সোশ্যাল মিডিয়ায় কিছু পোলাপানকে উনি বাহিনী তৈরি করে উনি লাফালাফি করাচ্ছে, হ্যাঁ, আমাদের বিরুদ্ধে, এবং এই আলির সেন্টার কেন্দ্রিক। আরে আশরাফুল আমিনকে নিয়ে ওনারা কথা বলে। আশরাফুল আমিন কে? আশরাফুল আমিন তো ওনার ব্লাড, ওনার রক্ত, ওনার ভাতিজা। হ্যাঁ, তার বাবা মারা গেছে, সে প্যারোলে জামিনে আসলো। হ্যাঁ, আমরা দৌড়দৌড়ি করতাম কাগজপত্র নিয়ে। তো সেক্ষেত্রে উনি আসলে নিজেকে কি ভাবে? মানুষের উঠতে ভাবে নিজেকে? আমি বুঝলাম না। এখানে বোর্ড কাজ করতেছে, বোর্ডকে উনি কেয়ার করেন না। উনি বৈশাখী টিভি কিছু না, উনি বৈশাখী টিভিতে গিয়ে বসে আছে, আবার বসে আছে ভালো। এটা ডেস্টিনির এদিকে আলির সেন্টারের বিদ্যুৎ বিল দেওয়া যাচ্ছে না, এইখানে এই স্যালারি ওই স্যালারি বন্ধ। হ্যাঁ, এইখানে সার্ভিস চার্জ দেওয়া যাচ্ছে না, উনি বৈশাখীতে এটা করে ওইটা করে। উনি এইখানে মিটিং করে ওইখানে মিটিং করে। উনি যদি ভালো মানুষ হতো, ভালো মানসিকতা লালন ধারণ করতো, চিটিং লাইনে না হাঁটতো, তাহলে তো জেলখানা থেকে বের হয়ে 15 জানুয়ারির পরে উনি তো প্রথম ডাক দিত ডায়মন্ডদেরকে, বিজনেসের যারা রাজা বাদশাহ, হ্যাঁ, পিএইচডিদেরকে ডাক দিত যে না আসো। পরিকল্পনা করতো, রাজনীতি করতো, ব্যবসা ওপেন করতো, সারা বাংলাদেশ ফুল ফুটে থাকতো। এখন তো উনি এককেন্দ্রিক সকল চিন্তা ভাবনা করতেছে, যেখানে বোর্ড নাই, ডিরেক্টর নাই, শেয়ার হোল্ডার নাই, ডায়মন্ড নাই, পিএইচডি নাই। তো ওনার সাথে আছে কারা? ওই নতুন ছানাপানারা। এই নতুন ছানাপানারা ওনারে কয়েকদিন রাখবে, দেখবো না আমরা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আড্ডায়, আজকে আমাদের এটা রাজনৈতিক আড্ডা। আমরা আবারও বলছি, ডেস্টিনি সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই আমরা সেভাবেই কাজ করে আসছি, এবং 45 লক্ষ মানুষ সেটা ভেবেই কিন্তু আজকে একসাথে হয়েছে ডেস্টিনিতে কাজ করার জন্য। অরাজনৈতিক প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড। আজকে আমার সাথে আপনারা যারা যোগ দিয়েছেন, বিশেষ করে এমদাদুল হক ভাই, ওয়াসিম ভুঁইয়া ভাই, সাইদুর রহমান ভাই, ওবায়দুর রহমান হিরু ভাই, এবং বর্তমান পিএইচডি ফোরামের সভাপতি আমাদের আমিনুল ইসলাম ভাইও ছিলেন। উনি নেটের সমস্যার কারণে উনি থাকতে পারলেন না, যা হোক উনি কিছু কথা বলতে চেয়েছিলেন। আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। তো আমরা যেটা জানলাম আর কি, যে আগামীকাল নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতেছে মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে। আমরা যাকে ডেস্টিনির স্বপ্নদ্রষ্টা মনে করতাম একটা সময়, কিন্তু জেল থেকে বের হওয়ার পর থেকে উনি একটা করে ওনার যেই পরিধি বা সীমা ছিল সেগুলো সবগুলো উনি লঙ্ঘন করে 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের স্বার্থ সেখানে আঘাত করে, একটার পর একটা আঘাত করে উনি কাজগুলো করে যাচ্ছেন। তো আমরা আজকে এই প্রোগ্রাম থেকে সবাইকে বলতে চাই যে জিনিসটা, সেটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের সকল বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশক যারা আছেন, এবং বিশেষ করে যারা এক্সিকিউটিভ, পিএইচডি, ডায়মন্ড, ক্রাউন যারা আছেন, সবার কাছে বিনীত রিকোয়েস্ট থাকবো, আপনারা এমন কোনো ফাঁদে পা দিবেন না, যেই ফাঁদে পা দিলে পরবর্তীতে দেখা যাবে আপনার আমও গেল, ছালাও গেল। সো আপনারা সবাই নিজেকে নিরাপদ রাখবেন, এটা হচ্ছে আমাদের আজকের মেসেজ। কারণ যে বিষয়গুলো ঘটছে বা ঘটানো হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের বুঝে আসে না যে আদৌ ডেস্টিনির পক্ষে বা ডেস্টিনির 45 লক্ষ মানুষের পক্ষে এই বিষয়গুলো যায়। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের যে কথাগুলো হয়েছে, আপনারা চুল ছাড়া বিশ্লেষণের মাধ্যমে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। D2K ব্যাকগ্রাউন্ড আপনাদের পাশে সবসময় আছে, যে কোনো নতুন নতুন বিষয়ের, নতুন নতুন তথ্যের, নতুন নতুন খবর নিয়ে।
ইনশাআল্লাহ ভবিষ্যতে D2K ব্যাকগ্রাউন্ডের সাথে যারা 45 লক্ষ ডিস্ট্রিবিউটর বিভিন্ন অপকর্মের শিকার হয়েছেন, তারা যদি কথা বলতে চান, আপনাদের জন্য সেই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে D2K ব্যাকগ্রাউন্ড। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আশা করছি আপনাদেরকে সেই কথা বলার সুযোগটা অবশ্যই করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।